তোমাদের কি গত ক্লাস নিয়ে নেওয়া হয়নি? জি স্যার, গতকালকে তো ক্লাস নেওয়া হয়েছে। আমার তারিখটা কি একটু ভুল আছে? ও আচ্ছা, এটা তারিখটা গতদিন চেঞ্জ করা হয়েছিল না, এই জন্য ভাবছি কি হবে 26 তারিখ। ওকে, জি ছাব্বিশ স্যার, তারিখ তারিখ চেঞ্জ হয়নি। হুম 26 তারিখে ছিল হচ্ছে তোমাদের সেকেন্ড ক্লাস। তারপরে গতকালকে ক্লাস নেওয়া হয়েছিল তাই না তোমাদের? জি স্যার, 30 তারিখ তিরিশ হচ্ছে তারিখ তৃতীয় আচ্ছা, ক্লাস। 30 তারিখে হচ্ছে থার্ড ক্লাস ছিল। ওটা চেঞ্জ না করেই ওটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আজকে হবে ফোর্থ ক্লাস। আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছো আর আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, তো একটা জি বিষয়ে স্যার, আমি আপনি কেমন? প্রথমে একটু কথা বলি, সেটা হলো যে তোমাদের আজকে মেসেঞ্জার গ্রুপ থেকে মোটামুটি ক্লোজটা থেকে গ্রুপ রিমুভ করা হয়েছে যারা আমার মেসেজগুলো ঠিকমতো পড়োনি, তাই তো? আমার মেসেজগুলো ঠিকমতো পড়োনি, কথা বুঝতে পারছো? জি স্যার। আমার মেসেজটা অনেক না পড়ার কারণটা কি? প্রধানত আমি তো প্রত্যেকটা বিষয়কে মোটামুটি ধাপে ধাপে তোমাদের কি মেসেজ দিয়ে জানিয়ে দিই, তাই নাকি? সেটা ক্লাসে হোক, গুগল ক্লাসরুমে হোক, মেসেঞ্জারে হোক, জানিয়ে দিই। এবং আমার মেসেজগুলো কি ক্লিয়ার হয় না তোমাদের কাছে? মানে বুঝতে অসুবিধা হয় মেসেজগুলো? না স্যার, না না স্যার, স্পষ্ট একদম একদম স্পষ্ট স্পষ্ট। করে স্টেপ বাই স্টেপ আমি বলে দিই। তারপরও তোমরা নাকি অনেকে জানোই না। ঠিক আছে, আজকে হচ্ছে থার্ড মান্থের ফোর্থ ক্লাস, তার মানে প্রায় এক সপ্তাহ মিলে এই ক্লাসটা নেওয়া হয়েছে। তিনটা ক্লাস যদি 7 দিন হয় তাহলে ফোর্থ ক্লাস মানে মোটামুটি 7-8 দিন আগে তোমাদের গুগল ক্লাসরুম থেকে, মানে তারও আগে যখন 10টা ক্লাস ছিল তখন কিন্তু গুগল ক্লাসরুম থেকে তোমাদের রিমুভ করা হয়েছে। তার মানে প্রায় 10 দিন থেকে 12 দিন আগে তোমাদের গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে। এবং বলে দেওয়া হয়েছে যে থার্ড মান্থের ফি দিয়ে তোমরা গুগল ক্লাসরুমের লিঙ্কটা নিয়ে নিবা। এরকম না ব্যাপারটা? হলো। এবং কবে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, কবে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে, সব কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়। তারপরেও যখন গুগল ক্লাসরুম থেকে রিমুভ করার পরেও তোমরা কোনো কোড নাওনি। এবং আরেকটা কথা বলা ছিল, ফি না দিলে কি আমি কোড দিব না, নাকি তুমি যদি আমাকে জানাও যে স্যার ফি দিতে আমার সমস্যা আছে, আমি পরে দিব বা পরের মাসে দিব বা আদৌ দিব না, তাই না? এরকম যে কোনোভাবে তুমি আমাকে তো জানাবা। জানালে কি আমি কোড দেই নাই যে টাকা না দিলে আমি কোড জি দিব না? স্যার। এমন কিছু বলেছি জি যে স্যার। ফি না দিলে আমি কোড দিব না? না এরকম কোনো স্যার, কথা এমন বলেছি? বলেন। হ্যাঁ। তারপরেও তোমরা অনেকেই এই যে মেসেঞ্জার গ্রুপ থেকে যখন রিমুভ করছি তখন হচ্ছে স্যার আমি জানতাম না, স্যার আমাকে কেন রিমুভ করা হলো, এই কথা সেই কথা এই। তাহলে ওই ছেলে মেয়েদের রেখে তোমার লাভ নেই। আমার মেসেঞ্জার গ্রুপে না রাখার প্রধান উদ্দেশ্যটা হলো যে তুমি ইনঅ্যাক্টিভ। আমি তো মেসেজে এখানে বলেই দিয়েছি ক্লিয়ার করে, বলি নাই? বলো, যে আমি কেন রিমুভ জি করব? স্যার, বলো বলা। যে তাদেরকে রিমুভ করা হবে কেন? যে তারা হয় ইনঅ্যাক্টিভ আর না হয় পড়তে আগ্রহী না, এই তো নাকি? এই জি কথা স্যার। বলেই তো আমি তোমাকে এটা রিমুভ থেকে করব। একটা হবে। কারণ তোমাদের হচ্ছে কি সেকেন্ড ইয়ার, এই যে কথাটা সুন্দর করে বলে দেওয়া হয়েছে এখানে, সেকেন্ড ইয়ারে, তাই তো এটা? আচ্ছা, না এটা স্যার, মনে তোমরা কোন হচ্ছে ইয়ার? সেকেন্ড ইয়ার, তাই না? সেকেন্ড ইয়ারের মেসেজটা হয়তো ইয়া করা হয়ে গেছে এই যে এখানে। আচ্ছা, এটা তো মনে হয় পুরোনোটা, যাক মেসেঞ্জারে মেসেজটা ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে ওখানে তোমাকে কি কি করতে হবে। এবং আমি এর আগের দিনও, দেখো এই জায়গায় এত বড় একটা মেসেজ দেওয়া হয়েছে, বিশাল একটা মেসেজ দিয়ে আমি জানিয়ে দিয়েছি। হ্যাঁ, নেটের জন্য মেসেজটা আসতে দেরি হচ্ছে। তোমাদের আবারও একটু পড়াই দিই, দেখি যে তোমরা আসলে কি জানো না বা কি বোঝো না। এই যে এত বড় করে একটা মেসেজ দেওয়া হয়েছে, তার আগে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে তোমাদের সকলকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে, এটা আমি বলে দিয়েছি। রিমুভ করার পর তোমার জয়েন হতে কয় সেকেন্ড লাগার কথা বলো তো?
কয় সেকেন্ড লাগে এই মেসেজটা পাওয়ার পর? হুম, তোমার কি দেরি হবে? তুমি বেশি মেসেজটা সময় না লাগবে। স্যার, পাওয়ার পরই তুমি আমাকে মেসেজ দিলে আমি যুক্ত করে দিয়েছি। এটা কি যে তুমি এই তিনটা শর্তে আমি যুক্ত করেছি। প্রথম শর্ত কি, যে তৃতীয় মাস পর্যন্ত ফ্রি প্রদান করেছো, তারা এইভাবে লিখে দিলে আমি যুক্ত করেছি। দ্বিতীয় মাসে নতুন যুক্ত হয়েছো কিন্তু 8টির কম ক্লাস পেয়েছো, তারা লিখে দিবে যে আমি 8টার কম পেয়েছি। এখন কয়টা কম পেয়েছো সেটা আমি দেখে তোমাকে ফি এর কথা বলবো, সেই হিসাবে তুমি ফি দিবা এবং আমাকে বলবা, আমি যুক্ত করে দেবো। আরেকটা হচ্ছে, তবে কারো ফি প্রদান করতে কয়েকদিন দেরি হলে জানাতে পারো। এটা কিন্তু আমি বলে দিয়েছি যে যদি ফি প্রদান করতে দেরি হয় তাহলে আমাকে জানাবা, আমি কোডটা দিয়ে দেবো যে স্যার আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস বা 3 মাস আমার সমস্যা আছে, আমি দিতে পারবো না, পরে দিয়ে দিব। তাও আমি তাকে কোড দিয়েছি। কিন্তু তোমরা যখন এই মেসেজটা পাওয়ার পরেও কিছু বলনি, এবং আমি বলে দিচ্ছি দেখো, আগামী 30 নভেম্বর 2025 রবিবারের মধ্যে যারা গুগল ক্লাসরুমের কোড নিয়ে যুক্ত হবে না তাদেরকে ইনঅ্যাক্টিভ অথবা পড়তে আগ্রহী নয় ভেবে নিয়ে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে। তার মানে তুমি এতদিন পর্যন্ত কোড নাওনি, মানে তুমি কোনো আমার মেসেঞ্জার গ্রুপে ঢোকোইনি, তুমি ইনঅ্যাক্টিভ অথবা তুমি পড়তে আগ্রহী না। মেসেজ সিন করেছো কিন্তু তুমি আমাকে কোনো মেসেজ দাওনি, তার মানে তুমি পড়তে আগ্রহী না। এই জন্য তো তোমাকে আমার মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করতে হবে, তাই নাকি বলো? তিনটা শর্ত দেওয়া হয়েছে এর ভিতরে। অতএব তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি জানালে তোমাকে কোড যে দিব না এমনটা কখনোই হবে না। কিন্তু এই 10-12 দিন পরেও তোমরা কোড নাওনি, গতকালকে রিমুভ করার কথা থাকলে আমি আজকে রিমুভ করেছি, মানে আরো একদিন পরে রিমুভ করেছি, তারপরে তোমরা কোনো কিছু দেখ আমাকে জানাওনি। অথবা আমি রিমুভ করে দিয়েছি। এখন রিমুভ করার পরে আমাকে তোমাকে আবার কেন যুক্ত করতে হবে বলো? আমার রিমুভ করার পরে আবার কেন যুক্ত করবো? তোমাকে রিমুভ করা আমার জন্য কি খুব ভালো? বলো, আমি তোমাকে কেন রিমুভ করব? এই কথাটা কি ভালো যে তোমাকে রিমুভ করা হবে? এই কথাটা কি শুনতে ভালো লাগে? বলো। না স্যার, স্যার। এটা এটা যেমন আমাদেরই fault। তোমাকে বলতে ভালো লাগে না, তেমনি আমারও বলতে ভালো লাগে না, তোমারও শুনতে ভালো লাগে না নিশ্চয়ই। তা তুমি একটা তো মেসেজ দিবে, তিনটা শর্তের ভিতর কোনো না কোনো শর্তের ভিতর তুমি তো পড়ো। আর এই তিনটা শর্তের মধ্যে তুমি যদি কোনোটাই না হও, মানে তুমি পড়তে আগ্রহী না, তাহলে তো আমাকে রিমুভ করতে হবে তোমাকে, নাকি? তুমি কোনো কিছু জানোনি মানে কি, তুমি পড়তে আগ্রহী না, আমি তোমাকে রিমুভ করব। এখন রিমুভ করার পরে এবার মেসেজ দেওয়া শুরু করছো, স্যার আমি জানতাম না, আমি এই পারি না, আমি ওই পারি না, আমার স্যার একটু সমস্যা ছিল। আমি তো বলেই দিয়েছি তোমার সমস্যা থাকলে তুমি আমাকে জানাবা। তোমাকে রিমুভ করে আবার আমাকে যুক্ত করতে হবে? আমার কি কাজ কাম নাই বলো? আমি কি বসে আছি সবসময় তোমাদেরকে যুক্ত করা রিমুভ করার জন্য? বলো। না স্যার। বসে বসে শুধু রিমুভ না করবো আর ইয়া স্যার, করবো, তোমার কি কোনো দায়িত্ব নাই? আমি ক্লাস নিব, তোমাকেই স্মরণ করাতে হবে যে তুমি কি গুগল ক্লাসরুমে যুক্ত হয়েছো, এটা আমাকেই বলে দিতে হবে। তাহলে তুমি কি করবা এই জায়গায়? এত ভালো অ্যাক্টিভ স্টুডেন্ট তো আমার দরকার নেই। আমার এত অ্যাক্টিভ স্টুডেন্ট দরকার নেই যারা কিছুই জানে না, তারা অনেক কাজে ব্যস্ত। এত ব্যস্ত স্টুডেন্ট আমার দরকার নেই। আমার কাছে যারা অ্যাক্টিভ তারা থাকবে। অতএব যারা এইগুলো এভাবে করছো, আমি পরের বার থেকে আর রিমুভ করাবো না। একবার যাকে রিমুভ করাবো তাকে যদি আবারও রিমুভ করতে হয় তাহলে দ্বিতীয়বার রিমুভ করা হলে আমি আর যুক্ত করাবো না, কারণ তুমি একদম ইনঅ্যাক্টিভ। না তুমি ক্লাস মানে ক্লাস করো, না মেসেজগুলো পড়ো, না আমার সাথে কমিউনিকেট করো। এই জন্য আমি তোমাকে আর কখনোই যুক্ত করাবো না, এটা একটু মাথায় রাখবা। অতএব অ্যাক্টিভ দেখাটা আমার সবচেয়ে বেশি জরুরি। তুমি ফি না দিতেও পারো, তোমার সমস্যা থাকতেই পারে, তুমি ফি আমাকে 1 মাস 2 মাস 1 বছর পরেও দিতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমাকে অ্যাক্টিভ হতে হবে। এইটুকু যদি না হও তাহলে আমি তোমাকে রাখবো না। অতএব যাদেরকে রিমুভ করেছি তাদের যদি 2বার করে রিমুভ করা কারো হয়, আমি কিন্তু একদম উপরের মেসেজ পর্যন্ত তোমাদের প্রত্যেকের পড়ি। আমি প্রত্যেকের মেসেজ পড়ে পড়ে দেখি যে আসলে স্টুডেন্টরা সব দিক থেকে কতটুকু অ্যাক্টিভ আছে। আবার প্রত্যেকের ইনবক্সে ঢুকছি, গত যে একটা টেস্ট নেওয়া হয়েছিল তার ভিতরে অনেকেই সেই টেস্টটাও দাওনি। আমি হয়তো খাতাটা দেখি নাই বা দেখতে পারি নাই। এই যে আজকে আবার মেহেরপুরে আসলাম, এসে মোটামুটি 5:30টায় পৌঁছাইছি, এখন তোমাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তারপরও যদি তোমরা এত অ্যাক্টিভ মানে হয়ে যাও ব্যক্তিগত জীবনে যে ক্লাস করার টাইম নাই, হ্যাঁ স্যারে কি বলতেছে সেগুলো জানানোর টাইম নাই, তাহলে তোমাকে আমার দরকার নেই। এত স্টুডেন্ট আমার অনেক স্টুডেন্ট আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে? যেহেতু মান্থলি ফি সিস্টেমে আমার স্টুডেন্ট অনেক আছে, 100+ তোমরা স্টুডেন্ট আছো, অতএব অনেক। এর থেকে বেশি স্টুডেন্ট আমার দরকার নাই। তুমি নিজে যুক্ত হয়েছো, টাকা দিয়ে তুমি পড়ার আগ্রহ নিয়ে এসেছো, অতএব তুমি যদি পড়তে আগ্রহী না হও তাহলে তুমি চলে যেতেই পারো, আমার এতে কোনো আপত্তি নাই। কিন্তু থাকতে হলে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, সব কিছুতে অ্যাক্টিভ থাকতে হবে। ফি দেওয়াতে অ্যাক্টিভ, ফি না না দিতে পারলে জানাতে অ্যাক্টিভ, ক্লাসে অ্যাক্টিভ, কোনো সমস্যা থাকলে সেটা ক্লাসে বা মেসেজে বলার মধ্যে অ্যাক্টিভিটি থাকতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এই যে তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ স্যার আমাকে এখন কোডটা দেন, যুক্ত হবো, এখন আমি কাউকে কোড দিতে, এখন আমি ক্লাসে আছি, অথবা সেই 12টার পরে বা আগামীকাল সকালে যদি পারি তাহলে দিব, না হলে আর দিব না। তোমাদের নিয়ে আমি খুব বিপদে আছি। কিছু মানে অনেক স্টুডেন্ট যতজনকে রিমুভ করেছি এর ভিতরে হয়তো সবাই আবার যুক্ত হবে,
সবাই আবার যুক্ত হবে কিন্তু, কিন্তু আমাকে আবার নতুন করে যুক্ত করতে হবে। স্যার আমাকে মাফ করে দেন, এ করে দেন, সে করে দেন। হ্যাঁ, তোমরা বললে তো আমি মাফ করে দিব, কিন্তু তোমাকে রিমুভ করতে হবে কেন? এই শব্দটাই তো আমার কাছে খারাপ লাগতেছে। ঠিক আছে, এই শব্দটাই আমার বলতে তোমার কাছে, কিন্তু এটা এটা তো সিস্টেম আমাকে বলতেই হচ্ছে। তুমি আমাকে জানাও যে স্যার ফি দিতে আমার কিছুদিন দেরি হবে, আমি তোমাকে রিমুভ করতাম না, আমি কোডটা তোমাকে দিয়ে দিতাম। তো যাই হোক, ও কথা আর বললাম না, যেটুকু বললাম একটু মাথায় রেখো। ওকে, প্রত্যেক মাসে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, এমনকি শুধু নতুন স্টুডেন্ট না, পুরনো স্টুডেন্ট, নতুন হলে তাও একটা মেনে নেওয়া যায়, যারা নতুন তারা জানে না, বোঝে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুরনো স্টুডেন্টদের মধ্যে যদি এই প্রবণতা থাকে, তাহলে আসলে সেটা আর বোঝানো সম্ভব না। আর তাদেরকে ক্লাসে নেওয়ারও আর দরকার নেই, কারণ এই সিম্পল কথা যারা বোঝে না, তারা পড়াশোনা বুঝবে কেমন করে? মানে তারা হয়তো বোঝার বুদ্ধি আছে কিন্তু ইনঅ্যাক্টিভ, অসতর্ক, বা একদম মোটাও এদিকে ইয়া না, কনসাস না। ওকে, তো আমরা 1 থেকে 10 পর্যন্ত প্যাসেজ দিয়েছিলাম তোমাদেরকে। গতদিন আমরা 6 থেকে 10 1 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম, তারপর 6 থেকে 10 পর্যন্ত নতুন প্যাসেজ দিয়েছিলাম, তাই তো? এবং বলেছিলাম যে জি এক স্যার। থেকে দশ পর্যন্ত প্যাসেজগুলো পড়তে। কোনো প্যাসেজ আছে যেটা তোমাদের কাছে কঠিন লাগছে? স্যার 6 নম্বর প্যাসেজটা একটু কঠিন লাগছে। 6 নম্বর? জি স্যার। আচ্ছা, আজকে আমরা 2টা কোশ্চেন তোমাদের লিখতে দিব বলছিলাম, যেহেতু আমাদের কোশ্চেনগুলো কতটুকু লিখতে হবে, কীভাবে লিখতে হবে, সেটা একটা ব্যাপার আছে। তো যাক, আমি তাহলে 6 নম্বরটাকে পড়াই দিই। 6 নম্বর কি স্যার সমস্যা? 8 নম্বরটা আটে সমস্যা আছে। আচ্ছা, দেখি আগে 6 নম্বরে, তাহলে দেখি। হট বোনিং, তাই তো? এটা কি জিনিস? হট বোনিং সিস্টেম, সবার কি এটাতে সমস্যা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, এটাই সমস্যা। আচ্ছা, পড়াই দিচ্ছি, সমস্যা না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে, আমরা বর্তমানে মুরগি, গরু, ছাগল, ভেড়া বা কোনো মাংস বা মাছ আমরা কি করি? মানে মানে ইয়া করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য আমরা এখন কোন মেশিন ইউজ করি? ফ্রিজিং। হ্যাঁ, ফ্রিজ। তাই তো? হ্যাঁ, আমরা ফ্রিজ ইউজ করে থাকি, এবং সেখানে আমরা ফ্রিজের মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করে থাকি, এই তো। কিন্তু অনেক কোম্পানি আছে, এটা তো পারিবারিকভাবে ছোট ছোট ফ্রিজ থাকলে হয়ে যায়, কিন্তু মনে করে বিশাল বিশাল কোম্পানি আছে, হ্যাঁ, যারা কি কি করে, প্রতিদিন শত শত পশু জবাই করে, এবং সেই মাংসকে তারা প্রসেস করে বিদেশে কি কি করে, এক্সপোর্ট করে। তা তাদের ক্ষেত্রে এতগুলো ফ্রিজ কেনা কি সম্ভব, বলো? বা এই সিস্টেমে কাজ করা? হুম? স্যার। এবং তাতে নিশ্চয়ই অনেক বিদ্যুৎও খরচ হয়, এনার্জি কিন্তু অনেক খরচ হয়। এমনকি হয়তো বা মাংসের যে গুণাগুণ, সেটাও নষ্ট হয়ে যেতে পারে, বা হয়তো বা দেখা যাচ্ছে কোনোভাবে জীবাণু হওয়ার মাধ্যমে পচে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এখন যে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো, সেখানে তাহলে মাংসকে কিভাবে আমরা সংরক্ষণ করব? হ্যাঁ, তো এই মাংস সংরক্ষণের একটা বিশেষ টেকনিক হচ্ছে এই হট বোনিং। দেখো কি বলতে, এটা হট বোনিং প্রসেস। আমরা যদি কোনো ইমেজে পাই কিনা, এরকম করে ইমেজ, এই যে দেখছো, এরকম আছে না, যে সব মাংস কি করে, তারা হাড় থেকে আগে প্রথমে ওটাকে ছুড়িয়ে নেয়, বুঝতে পারছো? ছড়ানো, বোঝো তো? আলাদা করে নেওয়া নাকি? হ্যাঁ, বন্ধ করে নেওয়া স্যার। হ্যাঁ, ওটাকে আলাদা করে নেয়। এই যেগুলো দিয়ে, এই দেখেন কতগুলো ঝুলানো আছে না, এরকম বিভিন্নভাবে তারা এই কাজগুলো করে। তারপরে সেটাকে প্রসেস করে, কারণ এই হাড় যেটা আমরা ব্যবহার করি না, যেটা আমাদের লাগে না, সেটাও ফ্রিজে রাখতে হলে সেও একটা এনার্জি কিন্তু দখল করে নেয়, বা গ্রহণ করে নেয়, বা ব্যয় করে। সেটাকেও আমরা কি কি করি, মানে হাড় থেকে আলাদা করে ফেলি মাংসটাকে, ঠিক আছে তো? তো এরকম যে প্রক্রিয়ায় দেখো, এই যেসব পলিথিন ব্যাগে করে রাখছে দেখতেছি, একদম হাড়টাকে আলাদা করে, দেখো অনেক ক্ষেত্রে আছে না, যে মাছ থেকেও, কাঁটা থেকেও মাছ আলাদা করে। হ্যাঁ, এরকম আছে না বিষয়টা? হুম। জি স্যার। তো জি স্যার। এরকম মাংস প্রক্রিয়াজাতকরণের একটা টেকনিক হলো হট বোনিং। তো দেখো এখানে, আচ্ছা, যেটা আমি বলছিলাম, এখানে কি বলছে দেখো, হট বোনিং ইজ দ্য প্রসেস অফ রিমুভিং মিট ফ্রম দ্য বোনস অফ আ কার্কাস। কার্কাস মানে বুঝো তো, মানে ডেড বডি, কোন একটা পশুর ডেড বডি থেকে, তাই তো, ডেড বডির হাড় থেকে কি করা, মিটকে রিমুভ করার যে প্রক্রিয়া, বিফোর ইট হ্যাজ বিন চিল্ড, মানে কি এটাকে ঠান্ডা করার আগেই, অথবা বিফোর রিগর মর্টিস সেটস ইন। দেখো, মর্টিস সেটস ইন, মর্টিস সিস্টেমটা কি দেখো,
আচ্ছা দেখো এখানে বলছে দ্য টার্ন, এখানে যেটা বলছে ইজ হাইলি লাইকলি দ্য কোয়েরি ইজ মিসস্পেলিং রিগর মর্টিস, আমি এই শব্দটা মিস করেছি। এটা মানে হচ্ছে পোস্ট মর্টেম চেঞ্জ ইন মাসল, মাসলে একটা চেঞ্জ আসে। যেমন তুমি যদি কোনো মুরগি ছাগল বা গরু যদি কাটো, কাটার পর কাটার সাথে সাথে কি ওটা মানে বেশ নরমই থাকে না, সফট থাকে, কিন্তু যখন ওটা কিছুক্ষণ রেখে দেওয়া হয় তখন উপরের মাংস বা মাংসল অবস্থানটা কি শক্ত হয়ে যায় না, এক ধরনের শক্ত হয়ে যায় না? হুম, শক্ত হয়ে যেত নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে সেইটাকে বলা হচ্ছে রিগর মর্টিস, যেটা হচ্ছে কি পোস্ট মর্টেম চেঞ্জ ইন মাসেল, মাসেল মানে বিভিন্ন বডি, তাই তো গরু ছাগলের যে পা বা যে মাসেলের অংশটুকু আছে সেগুলো যে একটা পরিবর্তন আছে। পোস্ট মর্টেম মানে হচ্ছে মৃত্যু পরবর্তী, হ্যাঁ মৃত্যু পরবর্তী যে পরিবর্তনগুলো হয় সেটা হচ্ছে রিগর মর্টিস। তাহলে সেই রিগর মর্টিসের ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। তাহলে বিফোর চিল অথবা রিগর মর্টিস ঘটার আগে, তাই বলছি দেখো চিল করার আগে মানে ঠান্ডা করার আগে, অথবা রিগর মর্টিস ঘটার আগে, মানে ওই বডির হাড় থেকে মাংসকে রিমুভ করার যে প্রসেসিং সেটাকে বলা হচ্ছে কি হট বোনিং। কি ক্লিয়ার হয়েছে কথাটা যে কি বলা হলো? জি স্যার, বুঝতে পারছি। এর মাধ্যমে কি ঘটে দেখো, দিস মেথড অফার সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজেস, এর এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা বেশ উপকার পেতে পারি, ইনক্লুডিং লোয়ার এনার্জি, এতে হচ্ছে মাংসকে সংরক্ষণ করার জন্য, মিটকে সংরক্ষণ করার জন্য যে এনার্জি খরচ হয় সেখানে হয়তো অনেক এনার্জি খরচ কম হবে। অ্যান্ড স্টোরেজ কস্ট, তাই না, একটা তাই তো হাড় সহ মাংস রাখতে যে পরিমাণ স্টোরেজ লাগে, হাড়টা বাদ দিয়ে শুধু মাংস রাখলে ওটাকে কি সে পরিমাণ কি লাগবে বলো? না, তাদের কম। কস্ট কম হবে, তাই বলছে বিকজ দ্য ক্র্যাকার্স ডাজ নট নিড টু বি রেফ্রিজারেটেড, কারণ পুরো বডিকে আমি রেফ্রিজারেটর করছি না। ফাস্টার প্রসেসিং টাইম, এতে দেখা যাচ্ছে প্রসেসিং টাইমটা ফাস্টার হচ্ছে, অ্যান্ড আ হায়ার ইয়েল ডিউ টু লেস ওয়েট লস ডিউরিং চিলিং, এবং চিলিং এর কারণে কি হচ্ছে দেখা যাচ্ছে বাইরে রেখে দিলে পারে তার যে বাষ্পীয়করণের মাধ্যমে সেখান থেকে যে মানে কি বলবো ময়েশ্চারাইজারগুলো যে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তো সেগুলো হয়তো বা না হওয়ার কারণে তার ওয়েটটা ঠিক থাকবে। ইট ইজ অফেন ইউজড ফর ম্যানুফ্যাকচারিং মিট লাইক ফর দেখো ফর গ্রাউন্ড বিফ, বাট ক্যান বি চ্যালেঞ্জিং ডিউ টু দ্য মাসল টেক্সচার। যাই হোক ওগুলো পরের ভাবনা আমরা তাহলে হট বোনিং বলতে আমরা সে দেখো এখানে সেটা এখন বোঝা যাচ্ছে যে হট বোনিং ইজ অ্যান এনার্জি সেভিং টেকনিক ফর দ্য মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি। তার মানে যারা মিট প্রসেস করে সেই ইন্ডাস্ট্রিদের, তাই তো মানে মিটকে সংরক্ষণ করার একটা এনার্জি সেভিং টেকনিক হচ্ছে হট বোনিং। ইট হ্যাজ রিসিভড সিগনিফিক্যান্ট অ্যাটেনশন ইন রিসেন্ট ইয়ার্স, মানে কি বর্তমান সময়ে এনার্জি সেভের যে একটা প্রক্রিয়াকরণ চলছে এই জন্য এটা বেশ সিগনিফিক্যান্ট অ্যাটেনশন বা বেশ মনোযোগ আকর্ষণ করেছে ইন রিসেন্ট ইয়ার্স, হোয়েন ইনক্রিজ প্রেশার ফর এনার্জি কনজারভেশন। তাহলে এনার্জি সংরক্ষণের জন্য, তাই তো কনজার্ভ করা হচ্ছে মানে কি বেশি ব্যয় হচ্ছে, তাহলে এনার্জি উপরে যে একটা প্রেশার হচ্ছে, ক্রমবর্ধমান যে প্রেশার, ইনক্রিজ প্রেশার মানে কি ক্রমবর্ধমান যে প্রেশার বা চাপ, সেটা থেকে কি করা হচ্ছে বাঁচার জন্য এই যে হট বোনিং সিস্টেমটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখো তাই বলছে এনার্জি সেভিং এর জন্য, যে অ্যাক্সেন্চুয়েটেড মানে বুঝো তো, অ্যাক্সেন্চুয়েটেড মানে হচ্ছে কি আরো ত্বরান্বিত করা, দ্য নিড ফর মোর এফিসিয়েন্ট মেথড অফ প্রসেসিং দ্য বভিন বা বোভাইন কাকাস, কাকাস মানে হচ্ছে ডেড বডি, বভাইন বলতে কি বুঝি বলো তো আমরা, এটা মানে কি বোভাইন অ্যানিমেল বা বোভাইন বলতে কি কি বুঝি আমরা? গবাদি পশু। হ্যাঁ গবাদি পশু, দেখো হ্যাঁ ক্যাটেল, বাফলো, বিসন ইত্যাদি যেগুলো আমরা মোটামুটি খাই আর কি, মানুষজন খাইতে পারে এরকম, তাই তো। তাই বোভাইন ক্যাকাস মানে ওই ধরনের পশু পাখির বডিকে প্রসেসিং করার একটা ইফিসিয়েন্ট মেথড যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে। কোন বিষয়টা? এনার্জি কনজারভেশনের যে প্রেশার আছে সেই প্রেশারটাকে কমানোর জন্য, ঠিক আছে তো, যে আমরা যাতে কি করতে পারি, যে যে পরিমাণ এনার্জি আমরা খরচ করছি, বিদ্যুৎ খরচ করছি, এটাকে কিভাবে কমানো যায়, তাই তো, এই কমানোর জন্য কিভাবে আরো ইফিসিয়েন্ট মেথড আমরা পেতে পারি, এই পশু পাখির মানে মাংস বা মিট কিভাবে আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি। তো এটার একটা বিষয় হচ্ছে হট বোনিং। তাহলে কুলিং অ্যান এন্টায়ার ক্যাকাস, তাহলে যদি আমরা মনে করি প্রথমত একটা ছাগলকে মনে করি আমরা কেটে ফেললাম, তাহলে পুরো ছাগলটাকে যদি আমরা এখন কুলিং করতে চাই তাহলে কি জায়গা বেশি লাগবে না বলো? এবং
যেখানে রাখবো সেই জায়গা বেশি লাগবে, এনার্জিও বেশি লাগবে। তাই বলে দেখো, কুলিং অ্যান এন্টায়ার ক্যাকাস রিকোয়ার্স আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ Yes, sir. রেফ্রিজারেটেড স্পেস। তার মানে পুরো এন্টায়ার মানে কি পুরো, তাহলে সম্পূর্ণ ওই ছাগলের বডিটাকে বা পুরো ডেড বডিটাকে যদি আমরা এখন রেফ্রিজারেটরে রাখতে চাই তাহলে কি অনেক জায়গা লাগবে, কারণ তার হাড় আছে, চর্বি আছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? কারণ কি, সিন্স বোন অ্যান্ড ট্রিমেবল ফ্যাট, কারণ ওই বডির ভিতরে যে হাড় আছে, বোন আছে, এবং যেগুলোকে বাদ দেওয়া যায় এরকম যে ফ্যাট আছে বা চর্বি আছে, সেগুলোকে কি কি করতে হচ্ছে, আর কুলড অ্যালং উইথ দ্য মাসল। তাহলে মাসলের সাথে সাথে ওই ফ্যাট এবং তার বোনগুলোকেও কি কি করতে হচ্ছে, কুলড করতে ঠান্ডা হচ্ছে। আর কুলড করতে ঠান্ডা গিয়ে রেফ্রিজারেটরে আমরা জায়গা বেশি লাগছে। ইট ইজ অলসো নেসেসারি, অতএব, টু স্পেস দ্য ক্রাকাসেস অ্যাডিকুয়েটলি ইন দ্য রেফ্রিজারেটেড রুম ফর বেটার এয়ার মুভমেন্ট। এবং আরো কি কি হচ্ছে, ইট ইজ অলসো নেসেসারি মানে কি, এটাও প্রয়োজন, তাই তো, এটাও প্রয়োজন। কোনটা? টু স্পেস দ্য ক্রাকাস অ্যাডিকুয়েটলি। শুধুমাত্র গাদাগাদি করে রেফ্রিজারেটর রুমে রাখলে হবে না, একটা নির্দিষ্ট স্পেস থাকতে হবে। একটা মাংস বা একটা ক্রাকাসকে আর একটা ক্রাকাসের সাথে জড়িয়ে রাখা যাবে না, একটা ফাঁকা জায়গা দিয়ে রাখতে হবে। কারণ কি, কিসের জন্য? ফর বেটার এয়ার মুভমেন্ট, যাতে বাতাস চলাচল ভালো হয়, অ্যান্ড প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন। কারণ কি, একটার সাথে আরেকটার উপরে যদি আমরা চাপিয়ে রাখি তাহলে সেখানে অণুজীবের আক্রমণ ঘটতে পারে, তাই তো। সেখান থেকে প্রিভেন্ট করার জন্য আমাকে ওইগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে। অতএব আলাদা আলাদা করে যখন তুমি রাখবা তখন কি জায়গা কম লাগবে না বেশি লাগবে, বলো? হুম, কম লাগবে, হ্যাঁ, আরে বেশি লাগবে। বেশি লাগবে, তাই না? ফাঁকা করে রাখলে কি বেশি লাগবে না জায়গা? হ্যাঁ, জি স্যার, বেশি হ্যাঁ, লাগবে। তাই বলছে দাস অ্যাডিং টু দ্য ভলিউম রিকোয়ারমেন্টস ফর ক্যাকাস চিলার্স। অতএব যারা ওই কাকাস চিল করতে চায়, ঠান্ডা করতে চায়, তাদের জন্য ভলিউম, তাই তো, একটা কি মানে বিশাল পরিমাণ জায়গার প্রয়োজন হয়ে যায়। অতএব যদি হট বোরিং, তার জন্য বলছি কি যে আমাদের এই চিন্তাটা চলে এসেছে যে হট বোরিং সিস্টেমটা আনতে হবে, যেখানে আমাদের জায়গাও কম লাগবে, এনার্জিও কম লাগবে, এইটা। তাহলে হট বোর্নিংটা কি? এটা হচ্ছে কি একটা এনার্জি সেভিং টেকনিক ফর দ্য মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি। এবং এটা কেন প্রয়োজন সেটার ব্যাকগ্রাউন্ডের কথাগুলো বলা হয়েছে। কেন এটার প্রয়োজন বোধ করছি আমরা? কারণ আমাদের এনার্জি বেশি খরচ হচ্ছে, জায়গা বেশি লাগতেছে, তাই তো। আর জি কি স্যার। বলছে দেখো, কনভেনশনাল হ্যান্ডলিং অফ মিট। কনভেনশনাল মানে যেভাবে আমরা সাধারণত করে থাকি, আমরা যেভাবে সাধারণত করে থাকি, যেমন হাড় মাংস সব একসাথে রাখছি। তারপরে দেখো, কনভেনশনাল হ্যান্ডলিং অফ মিট ইনভলভ হোল্ডিং দ্য বিফ সাইডস ইন দ্য কুলার ফর 24 to 36 আওয়ার্স বিফোর বোনিং। আমরা করি কি, যে কোনো একটা মানে ছাগল বা গরু কাটার পর পুরো 24 থেকে 36 ঘন্টা বোনিং এর আগে, মানে হাড় থেকে মাংস আলাদা করার আগেই আমরা কি করি, তাকে কুলে রাখি, তাই তো। কুলারে আমরা রেখে দিই, ঠান্ডা করি। চিলিং ইন দ্য ট্রেডিশনাল ফ্যাশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ লস অফ ক্যাকাস ওয়েট। আর এই কারণে কেমন হয়, যে এই ট্রেডিশনাল পদ্ধতিতে যদি আমরা এই বডিটাকে সংরক্ষণ করি তাহলে সেখানে কি ঘটে বলো তো, কিসের লস হয়? হুম, ওয়েট। ওয়েট লস হয়। মনে করো ওজন। তুমি একটা বাজার থেকে কিনে আনছো, তাই তো, তুমি হচ্ছে কিনে আনছো প্রায় 4 মণ ওজনের একটা গরু। তুমি মনে করো 4 মণ ওজনের একটা গরু কিনে আনছো। এখন তুমি যদি ওটার ওজন কমে যায়, তোমার লস হবে না, বলো? তুমি একটা ব্যবসায়ী মনে করো, তাহলে তুমি মনে করো কিনে আনছো, কিনে আনার পর 4 মণ ওজনের গরু দেখাচ্ছে যে তুমি রেখে দেওয়ার কারণে ওখান থেকে প্রায় 15-20 কেজি ওজন কমে গেছে। তাহলে এটা কি ইন্ডাস্ট্রির জন্য কি লাভ না ক্ষতি, বলো? ক্ষতি। একটা ক্ষতি। তাই বলছে যে এই ট্রেডিশনাল ওয়েতে যদি আমরা সংরক্ষণ করি তাহলে সেটা কত থেকে, দেখো, ফ্রম 2 to 4% ডিউ টু ইভাপোরেশন অফ ময়েশ্চার, ওই যে ফ্রম দ্য মিট টিস্যু। তাহলে মাংসের যে টিস্যু থাকে, সেই টিস্যুতে যে ময়েশ্চারাইজার থাকে, ময়েশ্চারাইজার মানে বুঝি তো, ময়েশ্চার কি, ময়েশ্চার বলতে কি? আর্দ্রতা। 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 হ্যাঁ, সেই আর্দ্রতা বাষ্পীয় আকারে উড়ে যাওয়ার কারণে 2 থেকে 4%, মানে শতকরা 2 থেকে 4 ভাগ ওয়েট কমে যায়। কোন পদ্ধতিতে, হট বোনিং এ নাকি ট্রেডিশনাল পদ্ধতিতে, বলো? ট্রেডিশনাল পদ্ধতিতে কমে যায়। এই জন্য কি, ইভাপোরেশন মানে কি? ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পায়ন হওয়া, বাষ্প ভিতরে উড়ে যাওয়া। তুমি যে কাপড় শুকাতে দাও না, গোসল করার পরে বা কাপড় ধোয়ার পর তুমি যে রোদে শুকাতে দাও,
এখানকার পানিগুলো কিভাবে চলে যায় এখান থেকে? বাষ্পীভূত হওয়ার হয়। মাধ্যমে। এই যে বাষ্পায়ন বলা হচ্ছে, তাই তো, আর্দ্রতাটা বাষ্পায়ন হওয়ার কারণে ওটা শুকিয়ে যায়। তেমনি ভাবে মাংস বা এই জাতীয় জিনিস যদি তুমি বাইরে রেখে দাও, দেখবা যে ওর থেকে যে আর্দ্রতা সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং তার ওজনটাও কমে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে কি ট্রেডিশনাল পদ্ধতিতে এটা করলে পারে এই ঘটনাগুলো ঘটছে। এই কারণেই আর্লি এক্সিজন অর হট বোনিং এই জন্য প্রয়োজন হচ্ছে। আর্লি এক্সিজন মানে হচ্ছে ওই যে হাড় থেকে মাংস আলাদা করা। হট বোনিং সিস্টেম অফ মাসল প্রি রিগর ফলোড বাই ভ্যাকিউম প্যাকেজিং হ্যাজ সেভারাল পটেনশিয়াল অ্যাডভান্টেজেস। আচ্ছা, একটু আজান শুরু হয়েছে, আমি 2 মিনিট পরে বলছি। হ্যাঁ, একটু ওয়েট করো তোমরা, আজানটা শেষ হোক। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে বলছে কি আর্লি এক্সিজন মানে আগে থেকেই, যেটা বললাম কি ওটাকে আগে থেকে মাংস থেকে হাড় থেকে মাংস আলাদা করা প্রক্রিয়া, তাই না? তাই বলছে আর্লি এক্সিজন অর হট বোনিং অফ মাসল প্রি রিগর। তাহলে প্রি রিগর মানে ওই যে রিগর মর্টিস, হ্যাঁ, মানে কি ময়েশ্চারাইজারটা চলে যাওয়া, আর্দ্রতা শেষ হয়ে যাবে, ওয়েট লসের আগেই আমরা কি করছি? হট বোনিং করছি, আর্লি এক্সিজন করছি। এবং তারপরে কি করা হচ্ছে? ফলোড বাই মানে বুঝো তো? ফলোড বাই বলতে কি বোঝায়? ফলোড বাই মানে একটা ঘটনার পরে আর একটা ঘটনা। তাহলে ফলোড বাই মানে হচ্ছে পরবর্তী ঘটনা। পরবর্তী ঘটনাটা কি? ভ্যাকুয়াম প্যাকেজিং। তাহলে কোনটা আগে করা হয়? আর্লি এক্সিজন আগে করা হয় নাকি ভ্যাকুয়াম প্যাকেজিং আগে করা হয়? কোনটা? আর্লি এক্সিজন। হ্যাঁ, তাহলে আর্লি এক্সিজন ফলোড বাই ভ্যাকুয়াম প্যাকেজিং মানে প্রথমে এক্সিজন করছি, করে সেটাকে আবার ভলিউম মানে ভ্যাকুয়াম প্যাকেজিং মানে বুঝি তো? ভ্যাকুয়াম বলতে কি বোঝায়? বাতাস বাহিরে বের হ্যাঁ, করে তাই দেব। তো, বায়ু শূন্য, তাই না? বায়ু শূন্য প্যাকেট। যেমন ওই যে তোমরা ইয়া খাও না, চিপস খাও না, চিপসে কি থাকে? ওর ভিতরে কি বাতাস থাকে নাকি বায়ু শূন্য ওটা করা হয়? বায়ু শূন্য, বায়ু নাইট্রোজেন শূন্য। থেকে। তাই তো? নাইট্রোজেন। এইভাবে আর্লি এক্সিজন অর হট বোনিং অফ মাসল প্রিরিগর ফলোড বাই ভ্যাকুয়াম প্যাকেজিং হ্যাজ সেভারাল পটেনশিয়াল অ্যাডভান্টেজেস। এর অনেকগুলো উপকারিতা আছে। তাহলে আর্লি হট বোনিং এর বেশ কিছু উপকারিতা আছে। উপকারিতা কি? দেখো, বাই রিমুভিং অনলি দ্য এডিবল মাসল অর ফ্যাট প্রিরিগর। এডিবল মাসল মানে কি? এডিবল বলতে কি বোঝায় বলো তো? খাবার যোগ্য আর হ্যাঁ, কি। ভোজ্য, তাই তো? হ্যাঁ, ভোজ্য। জানো এডিবল অয়েল মানে কি? এডিবল অয়েল মানে হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেল। ব্যবহারযোগ্য। এইভাবে এডিবল মাসল মানে হচ্ছে যে মাংস পেশি অংশগুলো কি করা যায়? খাওয়া যায়। সেটা হচ্ছে খাওয়ার এডিবল যোগ্য। মাসল এন্ড ফ্যাট প্রিরিগর। এবং ফ্যাট যে অংশটুকু খাওয়া যায় এবং যে ফ্যাটটা রিগর ঘটে দিতে পারে। ঠিক আছে তো? হ্যাঁ, সেটাকে কি কি করা হয়? দেখো, রেফ্রিজারেশন স্পেস, একটু মিউট রাখো। হুম। কার সমস্যা হচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে ফ্যাট, তাই বলছি কি দেখো, বাই রিমুভিং অনলি দ্য এডিবল মাসল এন্ড ফ্যাট প্রিরিগর রেফ্রিজারেশন স্পেস এন্ড কস্ট আর মিনিমাইজ। তাতে কি কি হচ্ছে? যখন আমরা এগুলোকে রিমুভ করে ফেলতেছি তখন আমার রেফ্রিজারেশন স্পেসটা আমার কম লাগতেছে এবং কস্টও হয়ে যাচ্ছে কি মিনিমাইজড, তাই তো? তাহলে রেফ্রিজারেশন স্পেসটাও মিনিমাইজ হয়ে যাচ্ছে, কস্টও মিনিমাইজ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। বোনিং স্যার লেবার প্রি ইজ, রিগিওর। কেউ কিছু বলছো? জি স্যার, প্রি রিগিওর। রিগর এটা মানে বুঝিনি। বুঝলাম, যে রিগর মর্টিসটা আমরা বুঝলাম না? রিগর মর্টিসে কি কি বুঝছিলাম মনে আছে না ভুলে গেল আবার? না স্যার, ভুলে গেছি। হবে, ভুলে গেলে এই জন্য মনোযোগ দিতে বলছি, এগুলো তো লাগবে। এই যে পিরিগর মর্টিস, এই যে মর্টিসের এখানে এটা বললাম, মর্টিস মানে কি? মাসলের যে পরিবর্তন হওয়া। রিগর মর্টিস এটা মানে কি? মাসলের যে মাসল। পরিবর্তন হওয়া। আমি বললাম না যে মনে করো তুমি একটা গরু কাটছো, কাটের পর তুমি বাতাসে রেখে দিয়েছো, কাটার পর যে সফটনেসটা থাকে ওটা কি 1 ঘন্টা পরে থাকবে? না স্যার, একটু শক্ত হয়ে যায়। তাহলে এই সেই রিগর মর্টিসকে সংক্ষেপে প্রি রিগর বলা হয়। কি বলা হয়? প্রি রিগিওর। হ্যাঁ। তাহলে এই রিগর মর্টিস মানে কি? রিগর মর্টিস মানে হচ্ছে, দেখো, পোস্ট মর্টেম চেঞ্জ ইন মাসল। পোস্ট মর্টেম চেঞ্জ মানে কি?
পোস্টমর্টেম মানে কি? মৃত্যু পরবর্তী, মানে নাকি? হুম, মৃত্যু মৃত্যু পরবর্তী। পরবর্তী। তাহলে ওটাকে কাটার পর রেখে দিলে পারে মাসেলে যে পরিবর্তনটা আসে সেটাকে বলা হয় রিগর মর্টিস। আর রিগর মর্টিস শব্দটাকে সংক্ষেপে বলা হয় কি? প্রি রিগার। প্রি রিগর। প্রি-রিগার। হ্যাঁ, আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে হচ্ছে ফ্যাটে, মানে ফ্যাটে সবচেয়ে বেশি এই ইভাপোরেশন ঘটে, হ্যাঁ, বা রিগর মর্টিসটা ঘটে, তাই হচ্ছে ফ্যাট প্রিরিগর। তাহলে প্রিরিগর মানে কি? ওই যে রিগর মর্টিস ঘটার আগেই, মানে যেগুলোতে ঘটবে সেগুলোকে আগে থেকেই যদি আমরা রিমুভ করে ফেলি বা হাড় থেকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে সেক্ষেত্রে রেফ্রিজারেশন স্পেস কম লাগবে, কস্টটাও মিনিমাইজ হয়ে যাবে, বোনিং লেবারটাও কমে যাবে, এবং স্টোরেজ ইয়েল্ডস ইনক্রিজ, এবং এক অল্প জায়গাতে আমরা অনেক আরো বেশি কি মিট রাখতে পারবো। স্টোরেজ ইয়েল্ডস ইনক্রিজ মানে কি? স্টোরেজ হওয়ার কারণে স্টোরেজ করলে পরেও দেখা যাচ্ছে ওয়েট হয়তো কমবে না, ওয়েটটা ঠিক থাকবে, এতে লাভ বাড়বে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। এবং বলছে বিকজ হট বোনিং অফেন রেজাল্টস ইন দ্য টাফেনিং অফ মিট। তবে টাফেনিং অফ মিট, মিট মানে কি? মিট অনেক সময় শক্ত হয়ে যায় সহজে, আছে না যে মাংস অনেক সময় সিদ্ধ হয় না, আছে না এরকম যে জি স্যার। জি হ্যাঁ, স্যার, অনেকদিন হয় রেখে দিলে এরকম। পরে ঠিক মতো যদি প্রসেসিং না করা হয় তাহলে টাফ হয়ে যায়। টাফ হয়ে যাওয়া মানে সিদ্ধ হতে চায় না। তাই বলছে যেহেতু হট বোনিং এ আবার ঝামেলা আছে, হট বোনিং এ যেহেতু মিট টাফ হয়ে যায়, আ মোর রিসেন্ট অ্যাপ্রোচ, দেখো, হট বোনিং ফলোয়িং ইলেকট্রিক্যাল সিমুলেশন হ্যাজ বিন ইউজ টু রিডিউস দ্য নেসেসারি টাইম অফ রিগর মর্টিস। দেখো, রিগর মর্টিসের টাইমটাকে কমানোর জন্য শুধুমাত্র হট বোনিংই করা হচ্ছে না, বরং এর সাথে সাথে ইলেকট্রিক্যাল সিমুলেশন করা হচ্ছে। সিমুলেশন মানে বিশেষ প্রক্রিয়ায় ওটাকে প্রক্রিয়াজাতকরণ করার যে সিস্টেম, ওটাও এখন বর্তমানে ইউজ করা হচ্ছে, হ্যাজ বিন ইউজড টু রিডিউস দ্য নেসেসারি টাইম অফ রিগর মর্টিস। তাহলে রিগর মর্টিসের জন্য যে পরিমাণ সময় দরকার হয় সেই সময়টাকে যাতে আরো দ্রুত আমরা কমিয়ে আনতে পারি। যে মাংস কাটার পর হট বোনিং এ যদি আগে লাগতো 1 ঘন্টা, এখন আমরা কিভাবে 15 মিনিটের মধ্যে কাজটা সারতে পারি, এর জন্য কি ইউজ করা হচ্ছে? ইলেকট্রিক্যাল সিমুলেশন ইউজ করা হচ্ছে। ঠিক আছে তো? তাহলে কারণ কি? যদি আমরা হট বোনিং শুধু করে থাকি তাহলে সেখানে মাংসটা টাফ হয়ে যায়। কিন্তু বর্তমানে একটা অ্যাপ্রোচ হচ্ছে কি? ইলেকট্রিক্যাল সিমুলেশন, যেটা ইউজ করার কারণে নেসেসারি যে টাইমটা সেটাকে আমরা কমিয়ে আনতে পারতেছি। এতে কি হচ্ছে? মাংস যে ওয়েট লস হওয়া, মাংসর যে টাফ হয়ে যাওয়া, এগুলো হয়তো বা হবে না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ জি স্যার। স্যার। বলছে সাম রিসার্চার্স হ্যাভ ফাউন্ড দিস মেথড বেনিফিশিয়াল ইন মেইনটেইনিং টেন্ডার মিট। সবচেয়ে নরম মাংস, টেন্ডার মানে কি? নরম বা কচি মাংস, সফট মাংসগুলোকে, ঠিক আছে তো, মানে মেইনটেইনিং করতে গিয়ে এই মেথডটাকে বেশি উপকারী বলে অনেক রিসার্চার্স দেখেছেন আর কি, মানে খুঁজে পেয়েছেন বা হচ্ছে আবিষ্কার করেছেন। তাহলে সাম রিসার্চার্স হ্যাভ ফাউন্ড দিস মেথড বেনিফিশিয়াল ইন মেইনটেইনিং টেন্ডার মিট, while others have found that the meat also becomes tough after electrical stimulation। কিন্তু আবার আরো কিছু গবেষক বলতেছে কি, যে ইলেকট্রিক্যাল সিমুলেশনের পরেও অনেক ক্ষেত্রে মিট টাফ হয়ে যেতে পারে। তার মানে এর এর পক্ষে বিপক্ষে মত আছে নাকি? এর পক্ষে মতামতও আছে, আবার বিপক্ষেও মতামত আছে। অতএব সবাই একমত হতে পারেনি, তাই তো? তাহলে সাম রিসার্চার্স বলেছে এটা বেনিফিশিয়াল, আর আদার্স মানে কি? আরো কিছু রিসার্চার্স, নাকি? আদার্স মানে কাদের বোঝাবে এখানে? আরো কিছু রিসার্চ। হ্যাঁ, রিসার্চার্স, তাই তো? তারা কি করেছে? হ্যাভ ফাউন্ড দ্যাট দ্য মিট অলসো বিকামস টাফ, তাই তো? এখানেও মাংস অনেকখানি টাফ হয়ে যায় কিসের পর? আফটার ইলেকট্রিক্যাল সিমুলেশন, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সিমুলেশন। সিমুলেশনের পরেও। তার মানে এটা একটা অনুপকারিতা। যদিও এখানে উপকারিতা পাচ্ছি কি কি আমরা? এখানে স্পেসটা কম লাগবে, কস্ট কমে যাবে, বোনিং লেবার কমে যাবে, হ্যাঁ, এবং অল্প জায়গাতে আমরা অনেক প্রক্রিয়াজাতকরণ করতে পারবো। কিন্তু টাফেনিং এর একটা সময় সম্ভাবনা রয়েছে। এই টাফেনিংটা কমানোর জন্য আবার ইলেকট্রিক্যাল সিমুলেশন ইউজ করা হচ্ছে, কিন্তু এটার বিপক্ষেও মত এসেছে কি, ইলেকট্রিক্যাল সিমুলেশন দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে মাংসকে শক্ত হয়ে যেতে দেখা যায়। এই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, মানে মূল কথা হলো প্যাসেজের থেকে আমাদের হয়তো গল্পটা বা স্টোরিটা অপরিচিত হলে বুঝতে আরো বেশি অসুবিধা হয়, নাকি? হুম। আচ্ছা, আর কারো কোনোটাই সমস্যা? স্যার 9 নম্বর প্যাসেজটা। নম্বর স্যার। স্যার 8। ও, তাহলে তো অনেকই সমস্যা। 8 নম্বর, 7 নম্বর ঠিক আছে তো? 7 নম্বর বুঝতে পারছো সবাই? হুম।
7 নম্বর কি সমস্যা আছে কারো? না স্যার, এটা একদম ইজি। তাহলে 8 নম্বর দেখি কি কি বলে। ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে এই জায়গায় বলো, ইউ কে? Leader. আমাদের কি? হ্যাঁ, আমাদের তাই তো। তাহলে বলছে ইউ মাইট ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ইমাজিন দ্যাট স্টার্স ডাই। মানে তারারাও যে মারা যায় এই জিনিসটা কল্পনা করতেও তোমাদের কাছে কঠিন লাগতে পারে, এরকম আর কি। হ্যাঁ, যে স্টার যে মারা যায় এই কথাটা মানে কল্পনা করাটাও আমাদের জন্য কি কি হতে পারে, ডিফিকাল্ট হতে পারে নাকি, কঠিন বিষয়। কঠিন হতে, যে স্টারও মারা যায়, তাহলে তো আমাদের সূর্য মারা যেতে পারে নাকি একসময়। হুম, আর হ্যাঁ সূর্য স্যার। যদি মারা যায় তাহলে আমাদের অবস্থা হবে কি বলো? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে না? তাই হচ্ছে দেখো, আফটার অল আওয়ার সান ইজ আ স্টার, তাহলে আমাদের সূর্য তো একটা স্টার, অ্যান্ড ইয়ার আফটার ইয়ার উই সি ইট আপ ইন দ্য স্কাই, অথচ আমরা বছরের পর বছর ধরে দেখতেছি কি এবার আসে আকাশে আছে বার্নিং ব্রাইটলি, উজ্জ্বল ভাবে আলো দিচ্ছে, গিভিং আস হিট অ্যান্ড লাইট, না উজ্জ্বল ভাবে জ্বলছে, আমাদেরকে তাপ এবং আলো দিচ্ছে। দ্য সান ডাজ নট সিম টু বি গেটিং ওল্ড অর উইক, আর এই সানটাকে আমাদের কাছে কখনোই মনে হয় না সে বৃদ্ধ হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু বাট স্টার্স ডু বার্ন আউট, কিন্তু চাঁদেরও এই শক্তি কিন্তু শেষ হয়ে যায়। বার্ন আউট মানে কি, শেষ হয়ে যাওয়া। অ্যান্ড ডাই আফটার বিলিয়নস অফ ইয়ার্স, এবং বিলিয়ন মানে কি কোটি কোটি নাকি, হ্যাঁ, কোটি কোটি বছর পরে এরা মারাও যায়। তার মানে আমাদের যে সূর্যটা আছে এটা আসলে কোন অবস্থানে আছে? হ্যাঁ, মানে ইয়ং অবস্থানে আছে না মিডিল বয়সে আছে, নাকি আসলে আমরাও শেষ দিকে চলে এসেছি তা আমরা জানি না, কিন্তু আমরা এখনো সূর্যকে সেভাবেই দেখছি নাকি। এখন এই পৃথিবীতে কত বছর বয়সের মানুষ এখনো থাকতে পারে বলতো সর্বোচ্চ? 100 100 আচ্ছা আমি 150 ধরলাম, মনে করো 150 ধরলাম, তাহলে এই পৃথিবীতে সর্বোচ্চ 150 বছরের মানুষ এখনো থাকতে পারে। তাহলে 150 বছরের মানুষ কি পৃথিবী সম্পর্কে আগের ঘটনাগুলো কি কি বলতে পারবে, বাস করতে পারবে, বলা যায় সম্ভব এটা বলা? বলো সঠিক ভাবে। না সম্ভব? স্যার। বলা যায় না, তাই না? কারণ মানুষ আসছে আর মারা যাচ্ছে, অতএব যে জন্মাচ্ছে পৃথিবীটা তার কাছে নতুন মনে হচ্ছে, তাই নাকি বলো? এই যে আমার বয়স এখন 40, কেউ হয়তো কোনো শিশু আজকে জন্মগ্রহণ করলো, তার কাছে পৃথিবীটা নতুন, অ্যাডাম এবং ইভের মতো, তার কাছে মনে হতে পারে পৃথিবী মনে হয় তো কিছুদিন আগে শুরু হয়েছে, তাই না? কিন্তু আমরা তো কেউ বলতে পারবো যে পৃথিবী আসলে কবে থেকে শুরু হয়েছে, কেউ বলতে পারবো বলো? এক্স্যাক্টলি কেউ না বলতে স্যার। পারে? এক্স্যাক্টলি ধর্ম আমাদের কোনো এক্স্যাক্ট সিচুয়েশন দিতে পারে না, পারে যে এত কোটি বছর আগে এক্স্যাক্টলি পৃথিবী সৃষ্টি হয়েছে? এটা জাস্ট আমাদের বিশ্বাসের উপর নাকি। কারণ কি পৃথিবীর সৃষ্টির তত্ত্বটাও ধর্ম অনুসারে কি ভিন্ন ভিন্ন না বলো? যেমন হিন্দু ধর্ম একরকম, তারপরে আমাদের যে আব্রাহামিক রিলিজিয়ন আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, এদের মানে পৃথিবীর সৃষ্টির সিস্টেমটা একরকম। অতএব সঠিকভাবে বৌদ্ধ ধর্মের হয়তো একরকম, বা অন্যান্য যে সকল ধর্মের আছে আরো প্যাগান আছে তাদের কাছে আর এক রকম। কারণ আমাদের এই ধর্মের বয়সও হচ্ছে কি, আমরা যেটা জেনেছি আর কি, এই যে ক্রিশ্চিয়ানিটি যদি বলি তাহলে ক্রিশ্চিয়ানিটির বয়স হলো 2025 বছর, যেহেতু 2025 সাল থেকে জিজাস ক্রাইস্টের জন্মটা হিসাব করা হয়। তারপর থেকে ইহুদি হয়তো বা মজেস থেকে যদি ধরি তাহলে জিজাস ক্রাইস্ট থেকে হয়তো আরো 2-3 হাজার বছর আগে যদি হয়, তাহলে আমরা সর্বোচ্চ 5,000 বছরের আগের ইতিহাস পাচ্ছি। অথচ পৃথিবীর বয়স তো কোটি কোটি বছর আগে। তাহলে কত কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং কত কোটি বছর পর আরো মারা যাবে বা শেষ হবে বা সূর্য শেষ হয়ে যাবে তা আমরা জানি না। কিন্তু এটুকু ঠিক যে এই স্টার একসময়, এই সূর্য একসময় কি হবে, মারা যাবে, তাই তো? জি স্যার। দেখো তো প্যাসেজ গুলো কি আসলে খুব কঠিন লাগতেছে? আমিও যখন পড়াই দিচ্ছি তারপর কি কঠিন কঠিন লাগতেছে বলো? না স্যার, স্যার। সমস্যা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিংটা একটু হ্যাঁ, বুঝতে স্যার। ওয়ার্ড মিনিং একটা বিষয়, আর একটা হচ্ছে ছোট ছোট করে যে পড়ে যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা নেওয়া, সেই ধৈর্যটা তোমাদের এখনো লাগবে। ঠিক আছে, তোমরা আগেই মাথা গরম হয়ে যায়, মানে তোমাদের পড়ার সাথে সাথে মাথা গরম হয়ে যায়, আমি বুঝতেছি না, এরকম একটা কথা চলে আসে, মেন্টাল সেটিংটা নেগেটিভিটিতে রূপ নেয়, আর অমনি মনে হয় যেন শুধু ওয়ার্ডই দেখতেছি কিন্তু মিনিং পাচ্ছি না। কারণ কি আমাদের সব ওয়ার্ডের মিনিং জানতে হবে না, তোমার এই প্যাসেজ পড়তে পড়তেই তোমার একটা গেজিং চলে আসবে যে এই ওয়ার্ডের মিনিংটা এর সাথে এটাই হবে হয়তো বা, এরকম একটা বিষয় তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এই জন্য বেশি বেশি পড়তে হবে, নিউজ পেপার বেশি বেশি করে পড়বা, বুঝতে পারছো? ইংলিশ নিউজ পেপার পড়বা, ইংলিশ গল্পগুলো পড়বা। শুধুমাত্র একাডেমিক বই পড়ে ইংরেজি শেখা যাবে না কিন্তু, মনে থাকবে। কারণ এখানে তোমার মাথাটা কি থাকে, তুমি যখন একাডেমিক বই পড়ো তখন মাথায় একটা প্রেশার থাকে, চাপ থাকে, কিন্তু তুমি যখন নিউজ পেপার পড়ো বা গল্প পড়ো তখন মাথা ফ্রি থাকে।
মাথা কোন সময় বেশি গ্রহণ করে বলো তো? মানে প্রেসারে থাকলে বেশি গ্রহণ করে নাকি ফ্রি থাকলে বেশি গ্রহণ করতে পারে? কোনটা? ফ্রি থাকলে থাকলে হ্যাঁ, তার জন্য ওই বাইরের কিছু গল্প বই প্রতিদিন 1 ঘন্টা করে সময় রাখবা নিউজ পেপার বা গল্প বই পড়ার জন্য, এবং এই সময় কোনো ওয়ার্ড ডিকশনারি দেখার দরকার নেই, কোনো ডিকশনারি দেখবে না, তুমি জাস্ট রিডিং পড়ে যাবা এবং বোঝার চেষ্টা করবা যে সিচুয়েশনটা কি। মানে 100% ওয়ার্ড না জেনেও একটা সিচুয়েশনকে কিন্তু বোঝা যায়, যায় না বলো? হুম, একটা সিচুয়েশন বুঝতে কি আমার 100% জানা লাগবে? বলো, জানা লাগবে না কিন্তু। এটা কখনো সম্ভব না। এটা আমাদেরও অনেক ওয়ার্ড থাকে যেগুলো এখনো আমরা জানি না কিন্তু পড়ে যাই, এবং পড়তে পড়তে একসময় আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা চলে আসে, যেটাই হয়তো বলা হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে রিডিং স্কিলস, এইটা কিন্তু বাড়াতে হবে। যেমন যারা আইএলটিএস দেয় তাদের কিন্তু সব ওয়ার্ড মিনিং জানতে হয় না, জানার প্রয়োজনও নেই, কিন্তু তারা প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থানে চলে আসে যে ওই গেজিংটা চলে আসে, অটোমেটিক তারা আনসার করতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে রিডিং স্কিলসের ব্যাপার। আর এইটা না করে তোমরা যদি শুধু ওই একাডেমিক বইয়ের ভিতর সীমাবদ্ধ থাকো তাহলে কখনোই স্কিলটা ডেভেলপ হবে না। এই জন্য বারবার বলছি এগুলো করবা। যাই হোক, অ্যাজ আ স্টার্স গ্যাস বার্নস, যেহেতু একটা তারার গ্যাস বার্ন হয়ে যায়, দে গিভ অফ হিট অ্যান্ড লাইট। দেখো তাহলে কি হচ্ছে, একটা স্টারের যে গ্যাসগুলো যখন বার্নিং হয় তখন সেখান থেকে আমরা তাপ এবং লাইট পাই। মানে সূর্যের ভিতরে হয়তো অনেক গ্যাস আছে, সেই গ্যাসটা জ্বলছে, জ্বলার কারণে আমরা সেখান থেকে তাপ এবং আলো পাচ্ছি। বাট হোয়েন দ্য গ্যাস রান আউট, কিন্তু একসময় তো এই গ্যাস শেষ হয়ে যাবে নাকি? দ্য স্টার স্টপস বার্নিং অ্যান্ড বিগিনস টু ডাই। তখন যখন ওই গ্যাস শেষ হয়ে যাবে তখন এই স্টার হয়তো আর জ্বলবে না এবং সে মরতে শুরু করবে। অ্যাজ দ্য স্টার কুলস, আর যখন এই স্টার ঠান্ডা হয়ে যাবে না, দ্য আউটার লেয়ার্স অফ দ্য স্টার পুল ইনওয়ার্ড দ্য সেন্টার। তখন হবে কি, যেটা ফুলে আছে, মনে করো একটা বল, আমরা বল খেলা করি না, ফুটবল খেলা। হুম, ফুটবল খেলা কি করেছি বা দেখেছি? ফুটবল দেখছি আমরা, জি স্যার তা ফুটবলে গোল হ্যাঁ, স্যার। থাকে কেন? ফুটবল গোল থাকে কেন? হুম, ঘোরার জন্য স্যার। না না, বাতাস থাকে ওর ভিতর, তাই সে গোল থাকে, ও তাই না? এখন বাতাস জি বের স্যার। করে দাও তো দেখি যে গোল থাকে কিনা। না স্যার। থাকবে? এরকম এরকম গোল থাকবে সে? না স্যার। তুমি টেনেও তাকে গোল চুপসে করতে যায়। পারবে না। যদি তুমি এই বাতাস মনে করে বের হয়ে গেছে দিয়ে যে ফাঁকা জায়গাটা বন্ধ করে সে চুপসে গেছে, এখন চুপসানোটা তুমি যদি ফোলাতে চাও তাহলে বাতাস দিয়ে ফোলাতে হবে। ঠিক এরকম মনে করো একটা সূর্য, এতক্ষণ ধরে সে ফুলেই আছে কারণ তার ভিতরে গ্যাস আছে। গ্যাস যখন শেষ হয়ে যাবে তখন এই বেলুনের সারফেসটা কি হয়ে যাবে, আস্তে আস্তে ভিতরের দিকে চুপসে যাবে, ঢুকে যাবে। তো এখানেও সেটা বলা হয়েছে যে কিন্তু স্যার এখানে তো আকৃতিটাই তো গোল, এজন্য বাতাস দিচ্ছে। কিন্তু আকৃতি যদি চারকোনা থাকতো তো তারপর বাতাস দিলে তো চারকোনাই থাকতো আরে এরকম। তোমরা যে এত কথা ধরো এটার সাথে ওটা যায় না, চার কোণ হলে তার চার কোণায় থাকতো, কিন্তু বাতাস বের করে নিয়ে নিলে কি চার কোণে থাকতো সে? বলো। না স্যার। আমি তো একটা বিষয়কে বোঝাতে চেয়েছি তোমাকে, একটা বলের বা বেলুনের যে রূপ থাকবে তুমি ফুলালে পারে সেই রূপেই থাকবে সে, কিন্তু তার ফুলানোর যে বাতাসটা বের করে নিলে সেই রূপে কি সে থাকবে? বলো। হুম, না 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 স্যার। মানে আমি কি বোঝাতে চেয়েছি আর তোমরা কি বুঝলা বলো? তো বল তো গোল, তাই গোল থাকবে, এটা তো জানে সবাই। তেমনি তুমি যদি এখন অনেকেই আছে না, আমরা ছোটবেলায় করতাম কি, ওই যে ডেন্টাল যারা যেত, ডেন্টাল মানে ডাক্তাররা যেত, তারা ওই কি হতো দাঁত টাত তোলার জন্য ওই বেলুনের মতো তারা ওই হাত মোজা ইউজ করতো। তো আমরা করতাম কি, ওরকম কিছু হাত মোজা আমাদেরকে দিত খেলা করার জন্য। তো ওইগুলোকে বেলুন হিসেবে আমরা ফুলাতাম, আর যখন ফুলাতাম তখন হাতটা অনেক বড় হয়ে যেত। তাহলে বেলুন বা এইগুলো জিনিস যেগুলো বাতাস দিয়ে ফোলানো হয়, সেটা চেহারা যেমন করে তৈরি করা হবে সে তো তেমনই হবে নাকি? হুম, জি আমি স্যার। যেটা বলতে চেয়েছি সেটা হলো যে বল তো গোল, কিন্তু গোলটা আছে কিসের জন্য সে? বলো। ভেতরে বাতাসের জন্য। বাতাস ভিতরে বাতাস আছে বলেই তো সে গোল আছে, তাছাড়া সে গোল থাকতো? বলো। চুপসে হয়ে থাকতো। হ্যাঁ, মানে বাতাস জি আছে স্যার। বলি, তা বাতাসটা যখন তুমি টেনে নিবা, মনে করো টেনে বের করে নিবা, তখন সে আর গোল থাকবে? হ্যাঁ, না না। স্যার। হ্যাঁ। তা সেটা আমি বোঝাতে চেয়েছি। তো এখনো সূর্যের ভিতরে গ্যাস আছে বলেই সে এখনো ফুলে আছে, সে এখনো জ্বলছে গ্যাসটা, এবং সে এখনো আলো দিচ্ছে। কিন্তু যখন এই স্টারটা ঠান্ডা হয়ে যাবে, তার আলো জ্বলবে না, গ্যাস থাকবে না, তখন তার আউটার লেয়ারটা ওই যে বলের মতো, তাই তো? তাহলে স্টারের আউটার লেয়ারটা কি হবে? পুল ইনওয়ার্ড, মানে কি ওই বলের মতো করে ভিতরের দিকে চুপসে যাবে। কি আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাই বলছে দ্য স্টার স্কোয়াশেস ইনটু আ স্মলার অ্যান্ড স্মলার বল, এবং ওইটা স্টারটা তখন
চোপসাতে, স্কোয়াশ মানে কি চুপসে যাওয়া, হ্যাঁ, চিপটে যাওয়া। তাহলে চিপটাতে চিপটাতে একদম ছোট্ট একটা বলের মতো হয়ে যাবে। অ্যান্ড ইফ দ্য স্টার ওয়াজ ভেরি স্মল, আর যদি সেই স্টার আস্তে আস্তে এরকম ছোট হয়ে যায়, দ্য স্টার এন্ডস আপ অ্যাজ আ কোল্ড অ্যান্ড ডার্ক বল, তখন সেই স্টার, বিশাল স্টার যখন এরকম ঠান্ডা হয়ে ছোট্ট একটা ডার্ক বলের মতো হয়ে যাবে, তখন তাকে বলা হবে কি, কল্ড আ ব্ল্যাক ডোয়ার্ফ। তখন সেই স্টারটাকে কি বলা হবে বলো? ব্ল্যাক ডোয়ার্ফ। হ্যাঁ, কালো বামন বলা হবে। মানে যে আলো, হ্যাঁ, সূর্যের যে একটা কি আলো না, লাল একটা আভা, সেটা যখন কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে তাকে ব্ল্যাক বলা হবে। আর বামন কাকে বলা হয় বলতো? বেটে বা বামন কাকে বলি আমরা? যারা খাটো থাকে। যারা অনেক খাটো খাটো হয়। থাকে। তো এরকম বিশাল সূর্যের মতো তারা যখন ছোট হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে ব্ল্যাক ডোয়ার্ফ। কি বুঝতে পেরেছো? কৃষ্ণ বামন। আর জি স্যার। চুপসে যাওয়ার পরেও দেখো, আর চুপসে যাওয়ার পরে যদি বড় থাকে, দেখো, ইফ দ্য স্টার ওয়াজ ভেরি বিগ ইট কিপস স্কোয়াশিং ইনওয়ার্ড আনটিল ইট ইজ প্যাকড টুগেদার টাইটার দ্যান এনিথিং ইন দ্য ইউনিভার্স। মানে কি, যে ওই বিশাল গোল স্টারটা স্কোয়াশ হতে হতে, হ্যাঁ, স্কোয়াশ মানে বুঝি তো আমরা, মানে চুপসে যাওয়া। তাহলে ভিতরের দিকে চুপসাতে চুপসাতে এমন ভাবে প্যাকড হবে যে, ওই যে বললাম না, বলের বাতাসগুলো তুমি টেনে নাও, দেখবা যে বলের এক প্রান্তের গা কি হবে, এই প্রান্তটা ওই প্রান্তের সাথে এমন ভাবে লেগে যাবে যে তুমি দুটাকে আর আলাদা করতে পারছো না, লেগে গেছে, পিঠে পিঠ লেগে গেছে, এরকম একটা অবস্থা। এখানে সেটা বলা হয়েছে যে আনটিল ইট ইজ প্যাক টুগেদার টাইটার, মানে একদম একসাথে এমন ভাবে লেগে যাবে, দেয়ার এনিথিং ইন দ্য ইউনিভার্স, তাই তো, যে পৃথিবীতে এইরকম লাগা আর কোনো কিছুতে হয় না, যে তুমি এই লাগালাগিটা ছড়াতে পারবা না। কি সেন্সটা বুঝতে পারছো কি বলা হয়েছে? জি স্যার। ইমাজিন, এবার মনে করো, ইফ দ্য আর্থ ওয়ার ক্রাশড, এইবার মনে করো হঠাৎ করে যে পৃথিবীটা কোনো কিছুর সাথে ধাক্কা লাগলো। ক্রাশ মানে কি, আঘাত লাগা নাকি, ধাক্কা লাগা। জি স্যার। আনটিল ইট ওয়াজ আ স্মল সাইজ অফ আ টাইনি মার্বেল, এবং এটা ধাক্কা লেগে ভাঙতে 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 ক্রাশড হতে হতে, হ্যাঁ, ফেটে যে ক্রাশড হতে হতে মনে করো একটা মার্বেলের মতো ছোট্ট হয়ে গেছে। যে আনটিল ইট ওয়াজ দ্য সাইজ অফ আ টাইনি মার্বেল, তার মনে করো বিশাল একটা পাথর, ওটা ভাঙতে 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 মানে ভাঙতেছে, আর উপর থেকে সব ঝরে পড়তেছে, ঝরে পড়তে 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 ছোট্ট একটা মার্বেলের মতো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা তুমি মনে করো, দ্যাটস হাউ টাইটলি দিস ডেড স্টার, ঠিক ওইরকম ব্যাপারটা হবে আমাদের এই টাইট ডেড স্টারগুলোর। আ ব্ল্যাক হোল ইজ প্যাকড, সেখানে একটা ব্ল্যাক হোল তৈরি হবে। বুঝতে পেরেছো? তাই বলছে আ ব্ল্যাক হোল, তাই দ্যাট ইজ হাউ টাইটলি দিস ডেড স্টার ইজ প্যাকড। তেমনি এইভাবেও কি আমাদের ওই স্টারগুলো, তাহলে একটা পৃথিবীটা যদি ক্রাশড হয়ে ভাঙতে ভাঙতে ছোট্ট মার্বেলের মতো হয়ে যায়, ঠিক ওরকম আমাদের মৃত তারাটাও, যাকে আমরা ব্ল্যাক হোল বলতেছি, সেটা ওরকম ছোট হতে হতে ছোট্ট একটা প্যাকড অবস্থানে চলে আসবে। হোয়াট পুলস দ্য স্টার ইন টুয়ার্ডস ইটস সেন্টার উইথ সাচ পাওয়ার, তাহলে মূল কথা হলো যে বিশাল একটা স্টার, সেটা কেন এরকম চুপসাতে চুপসাতে কেন্দ্রের দিকে এসে ছোট্ট হয়ে যাচ্ছে, এর কারণটা কি? এটা একটা প্রশ্ন কিন্তু দেখো, হোয়াট পুলস দ্য স্টার ইন টুয়ার্ডস ইটস সেন্টার, হ্যাঁ, যে তারটাকে মানে তারাটার উপরের যে সারফেস লেভেলটা, সেটা কেন আস্তে আস্তে সেন্টারের দিকে চলে আসতেছে এইরকম উইথ সাচ পাওয়ার, মানে এরকম শক্তি দিয়ে কোন জিনিসটা স্টারকে টেনে ছোট করতেছে? এখন সেটার উত্তর হলো কি, ইট ইজ দ্য সেম ফোর্স দ্যাট পুলস ইউ ডাউন হোয়েন ইউ জাম্প, যাকে আমরা বলি কি, দ্য ফোর্স কল্ড গ্র্যাভিটি। তাহলে তারাকে এই যে সেন্টারের দিকে টানে কে বলো? গ্র্যাভিটি। গ্র্যাভিটি বলতে আমরা বাংলায় কি বলি, যেটা বিজ্ঞানে পড়েছিলাম নাকি, অভিকর্ষ বল। মানে আমরা উপরের দিকে জাম্প করলে যে জিনিসটা আমাদের নিচের দিকে টেনে আনে, সেই ফোর্সটাই মোটামুটি তারাদেরকেও তাদের সেন্টারের দিকে টেনে আনে। আ ব্ল্যাক হোল ইজ সো টাইটলি প্যাকড, তাই বলছে একটা ব্ল্যাক হোল বা এরকম ডেড স্টার এইভাবে এমন ভাবে শক্তিশালীভাবে প্যাকড হয়ে যায়, দ্যাট ইটস গ্র্যাভিটি সাকস ইন এভরিথিং, যে এর গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণটা কি করে, সব কিছুকে টেনে নেয়। সাক মানে কি, শুষে নেওয়া বা টেনে নেওয়া। ইভেন লাইট, এমনকি তার আলোকেও টেনে নেয়, শুষে নেয়। দ্য লাইট ফ্রম আ ব্ল্যাক হোল ক্যান নেভার কাম ব্যাক টু ইয়োর ইয়ার্স, আর এই কারণেই তার যে আলোটা, সেটা যেহেতু সেন্টারের দিকে চলে যাচ্ছে, তাই সেই আলোটা আর কখনোই আমাদের চোখে আসে না। দ্যাট ইজ হোয়াই ইউ সি নাথিং বাট ব্ল্যাকনেস, আর এই কারণেই তুমি আলো দেখতে পাও না,
তুমি শুধু কি দেখতে পাও, ব্ল্যাকনেস বা কি বলবো এটাকে, কালোত্ব নাকি, তার যে কালো ভাব সেটা আমরা প্রধানত দেখতে পাই। বুঝতে পেরেছো? কারণ কি আমরা চোখে দেখতে পাই কিভাবে বলো তো? আমাদের চোখে থেকে কোনো লাইট গিয়ে জিনিসের উপর পড়ে বলে আমরা দেখতে পাই? স্যার জিনিস আলো যে এসে কোনো একটা বস্তুর উপর লাইট পড়ে, ওই লাইট বস্তু থেকে আমরা লাইটটা আমাদের চোখে প্রতিফলন হয়, তারপর দেখতে পাই। মূল কথা হলো আমাদের চোখ থেকে লাইট যায় না, যে জিনিসটা দেখি তার উপরে আলো পড়ে, আর এই আলোর প্রতিফলন হয়ে আমাদের চোখে আসে এবং সেটাকে আমরা দেখতে পাই। ব্যাপারটা এরকম। তাই এই কারণে বলা হচ্ছে কি যে আমরা যেহেতু ব্ল্যাক হোল বা যে ডেড স্টারের কথা বলছি, এটা যেহেতু আমরা সেখান থেকে যেহেতু কোনো আলো এসে আমাদের চোখে পড়ে না, এই জন্য আমরা তাকে আর দেখতে পাই না। আর যা কিছু আমরা দেখতে পাই না সেখানে হচ্ছে কি ব্ল্যাকনেস থাকে, মানে কোনো আলো প্রতিফলন ঘটে না। এই তো আমরা একটা কালারকে ওই কালারে দেখতে পাই, কারণটা কি? কারণ ওই কালারটা শক্তিশালী হয়ে আমাদের চোখে আসে, এ কারণেই তো নাকি? যেটা বিজ্ঞানে জি, স্যার। বলছে। তো সুতরাং এই হলো ব্যাপার। সো নেক্সট টাইম ইউ স্টার অফ অ্যাট দ্য নাইট স্কাই, তো পরবর্তীতে তুমি যখনই আকাশের দিকে স্টেয়ার মানে কি তাকানো, হ্যাঁ স্টেয়ার আপ মানে কি তাকানো, তুমি যখনই রাতের আকাশের দিকে তাকাবে, রিমেম্বার মনে রাখবে, দেয়ার ইজ মোর ইন দ্য স্কাই দ্যান মিটস দ্য আই। হ্যাঁ, তাহলে আমাদের চোখে যা দেখা যায় তার থেকে কি তারা কি বেশি আছে না কম আছে? বেশি। বেশি। হ্যাঁ, দেয়ার ইজ বেশি। মোর ইন দ্য স্কাই, হ্যাঁ আকাশে অনেক বেশি আছে, দ্যান মিটস দ্য আই। তাহলে আমরা চোখে যা দেখি তার থেকে অনেক বেশি হচ্ছে আকাশে আছে। এবং স্ক্যাটার্ড ইন দ্য সাইলেন্ট ডার্কনেস আর ব্ল্যাক হোলস, আর ওই যে তারা দেখতে পাই কিন্তু অনেক এরকম সাইলেন্ট ডার্কনেস আছে, তাই তো, যেগুলো স্ক্যাটার্ড অবস্থায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আমাদের চোখে আসে না, আর এই জন্য আমরা তাদেরকে দেখিও না। কিন্তু যা দেখি না সেগুলোও তো আকাশে আছে। আর এটাই হচ্ছে কি দ্য গ্রেট মিস্ট্রি অফ স্পেস, আর এটা হচ্ছে স্পেসের মিস্ট্রি। অতএব হয়তো এই মহাশূন্যটাই অসংখ্য তারা দিয়ে তৈরি, অসংখ্য তারা, কিন্তু দুঃখের বিষয় এরকম অসংখ্য তারা হয়তো আলো ছড়াচ্ছে না, মারা গেছে, তাই আমাদের চোখে আসে না। আর চোখে আসে না বিধায় আমরা শুধু যেগুলো আলো জ্বলে সেগুলো আমাদের চোখে আসে, আমরা মনে করি ওই হচ্ছে তারা, কিন্তু হয়তোবা তার কাছাকাছি অসংখ্য তারা আছে যেগুলো মারা গেছে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। কি বোঝা জি গেল? স্যার। হ্যাঁ স্যার। বলো, কথা যদি কোনো সমস্যা থাকে একটু বলতে পারো। স্যার একটা লাইন বুঝি নেই, কোনটা? ওই যে ইফ দ্য স্টার ওয়াজ ভেরি বিগ, এই লাইনটা। কত নম্বর লাইন? কোথায় কোথায়? এই যে এটা বলতেছে স্টার, তারাটা যদি বেশি বড় হয়, ইফ দ্য স্টার ওয়াজ ভেরি বিগ মানে কি, এমনি তো স্টার তো বিগ, কিন্তু সবগুলো কি একই সমানের হয়? বলো। না স্যার। কিছু না আছে স্যার, কি ছোট তারা বড় আছে। অনেক বড় হয়। তাহলে যেগুলো অনেক বেশি বড় সেগুলো কি কি হয়? ইট কিপস কোয়াশিং ইনওয়ার্ড। এগুলোও ওই যে গ্যাস বার্ন হয়ে যাওয়ার কারণে এগুলো আস্তে আস্তে ভিতরের দিকে, ইনওয়ার্ড মানে কি, ইনওয়ার্ড মানে কি বাইরের দিকে না ভিতরের দিকে? ভিতরের দিকে দিকে। তুমি ভিতরে। দিকে চুপসে যায়। কতক্ষণ পর্যন্ত চুপসাতে থাকে? দেখো, কিপস কোয়াশিং মানে কি, চুপসে যায় নাকি চুপ সাথে থাকা বোঝায়? বলো তো কোনটা? চোখ চোখ সাথে সাথে থাকা। থাকা। হ্যাঁ, সাথে থাকা। কিপের সাথে আইএনজি নিয়ে আসা মানে বুঝবা যে ওই কাজটা চলতে থাকা বোঝায়। হ্যাঁ, তাহলে মনে করে বললাম যে কিপ গোয়িং মানে কি, যদি বলা হয় কিপ গোয়িং মানে কি, যেতে থাকা। হ্যাঁ যেতে থাকো, এরকম বলি। চলতে থাকা। হ্যাঁ, কিপ রাইটিং মানে কি, লিখতে থাকো। তো এখানে লিখতে বলছে- থাকো। এখানে কি বলছে? কিপ স্কোয়াশিং। তাহলে কি চুপ সাথে থাকা নাকি? তাহলে এটা তারাটা যদি বেশি বড় হয় তাহলে ছোট হলে তো খুব তাড়াতাড়ি চুপসে যায়, আর যদি বড় হয় তাহলে এটা চুপ সাথে থাকে কতক্ষণ পর্যন্ত? আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত ইটস যতক্ষণ না পর্যন্ত। প্যাক টুগেদার টাইটার, যতক্ষণ না পর্যন্ত এই বিশাল তারাটা কি চুপসাতে 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 টাইট হয়ে ছোট্ট না Tight হয়ে যাচ্ছে। দেন এনিথিং ইন দ্য ইউনিভার্স, তাহলে পৃথিবীর আর বাকি অন্যান্য জিনিসের থেকে যতক্ষণ না পর্যন্ত এটা টাইট হয়ে যাওয়া মানে কি, এখানে ছোট্ট হয়ে যাওয়া বোঝাচ্ছে, মানে একসাথে লেগে যাওয়া। এখন এই বলটাকে বোঝো, এই বলটাকে যদি আমরা টাইট করতে চাই তাহলে বাতাস বের করে দিলে বলের সাইজ কি এরকম থাকবে নাকি ছোট হয়ে যাবে? ছোট হয়ে ছোট যায়। হয়ে যাবে। এখন এই বলটাকে মনে করো একটা বেলুন, তুমি মনে করে ফুটিয়েছো, হ্যাঁ মনে করো একটা বেলুন ফুটিয়েছো, হ্যাঁ বেলুন।
এই একটা বেলুন, এই বেলুনের সাইজটা কি আসলে এত বড়? হুম? না না এতটুকু? না স্যার, এটাকে বাতাস দিয়ে এতটুকু বড় করা হয়েছে। এতটুকু না, এই যে এতটুকু না? হ্যাঁ তো স্যার। হ্যাঁ, এই যে এতটুকু। তাহলে তুমি যদি আস্তে আস্তে এই বেলুনের বাতাসটা ছেড়ে দাও, তখন কি সে এই সাইজে থাকবে? হুম? না না স্যার। স্যার। এই যে না, ফুলানো পূর্বের যে অবস্থা সাইজে থেকে আছে যাবে। এই সাইজে থাকবে না, আস্তে আস্তে এটা ওইরকম চুপসে এই ছোট হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? ছোট হয়ে যাবে। হ্যাঁ, তা সেটাও বলা আছে যে চুপসাতে 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 সে কেমন হয়ে যাবে? প্যাক টুগেদার, মানে একটার সাথে আরেকটা লেগে যাবে, প্যাকড হয়ে যাবে। যে এমন প্যাকড হবে যেটা আর কখনো অন্যান্য কিছু হয়নি দেন এনিথিং ইন দ্য ইউনিভার্স। মানে কি, যেরকম ছোট বা যেরকম প্যাক টাইট আর কখনো পৃথিবীতে আর কোনো কিছু হয়নি, এরকম ছোট হয়ে যাবে তারা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ইউনিভার্স বলতে মহাকাশ বোঝায়? মহাকাশ না, মহাবিশ্ব বোঝায়। ঠিক আছে তো, এই ইউনিভার্স বলতে কি মহাবিশ্ব বোঝায়। আর মহাবিশ্ব মানে কি? কোনো যা নির্দিষ্ট কিছু বিশ্ব জায়গা। সবকিছু। হুম, ইউনিভার্স বলতে কি বোঝায়? বিশ্বের মহাবিশ্ব। সব কিছু বোঝায়। আমি, তুমি, সে, তারা সবাই মিলে হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, আর কারো? স্যার 9 নম্বরটা। 9 নম্বর প্যাসেজ, এটা কি বলছে? হাফ ট্রুথ। হাফ ট্রুথ কি বলো? আংশিক সত্য। অর্ধ সত্য। আংশিক সত্য কেমন? কোনো ঘটনার পুরোটা না, মানে কিছু কিছু বলা এরকম। হুম, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? সেটা কিভাবে হতে পারে? মানে স্যার, সে, লোক মুখে শোনা কি এরকম কিছু? কি উদাহরণ দিব এটার ক্ষেত্রে? আহ, উদাহরণটা আসতেছে না। মানে ব্যাপারটা এরকম ঘটবে যে তুমি যা বলেছো তার কিছু অংশ সত্য হবে, কিছু অংশ মিথ্যা হবে। ঠিক আছে তো? হুম, কিছু অংশ সত্য হবে, কিছু অংশ মিথ্যা হবে। অন্যের কাছ থেকে শুনে বলা এরকম কিছু? না, ওটা না, ঠিক ওটা না। মানে পুরোপুরি খোলাখুলি কথাটা তুমি ক্লিয়ার করোনি। ব্যাপারটা এরকম, যেখানে ডাবল মিনিং থাকতে পারে, তাই তো? যে তার কিছু অংশ সত্য হয়েছে, কিছু অংশ আসলে বাস্তবতার সহিত মেলেনি, এরকম বিষয় হতে পারে। হ্যাঁ, তাহলে দেখ আমরা পড়ি, দেখি বুঝতে পারবো আস্তে আস্তে। আ হাফ ট্রুথ ইজ আ ডিসেপটিভ স্টেটমেন্ট। ডিসেপটিভ মানে বুঝো তো? ডিসেপটিভ মানে কি? প্রতারণা। হ্যাঁ, Misleading. প্রতারণাপূর্ণ, তাই তো? হ্যাঁ, চতুর বা প্রতারণাপূর্ণ। হাফ ট্রুথ দ্যাট ইনক্লুড সাম এলিমেন্ট অফ ট্রুথ, যার ভিতরে কিছু সত্য থাকে, সত্যের কিছু এলিমেন্ট থাকে কিন্তু পুরোপুরি সত্য থাকে না। দ্য স্টেটমেন্ট মাইট বি পার্টলি ট্রু। পার্টলি মানে কি? আংশিক, তাই তো? আংশিক সত্য হতে পারে। অথবা দ্য স্টেটমেন্ট মে বি টোটালি ট্রু বাট অনলি পার্ট অফ দ্য হোল ট্রুথ। অথবা সে পুরোপুরি সত্য হতে পারে কিন্তু সত্যের একটা অংশ হতে পারে। অর ইট মে ইউটিলাইজ সাম ডিসেপটিভ এলিমেন্ট, অথবা এর ভিতরে কিছু প্রতারণামূলক উপাদান থাকতে পারে, সাস অ্যাজ ইমপ্রপার পাংচুয়েশন অর ডাবল মিনিং অর স্পেশালি ইফ দ্য ইন্টেন্ট ইজ টু ডিসিভ। আমরা পড়েছি না, ইডিপাস রেস পড়েছি? ইডিপাস জি রেস, স্যার। জি স্যার। ওইটাই হচ্ছে কি, ওখানে কি কি আছে? হাফ ট্রুথ আছে। বুঝতে পেরেছো? ওইখানে ডিসেপটিভ, কারণ সে দেখো, চিন্তা করো, সে এটুকু জানে যে সে তার বাবা মাকে হত্যা করবে, তাই তো? মানে বাবাকে হত্যা করে মাকে বিয়ে করবে, এটা তো সে জানে নাকি? হুম, জি জি স্যার। স্যার। এই সত্যটা জানে, কিন্তু আরেকটা সত্য জানে না, যে যাদেরকে সে তার পিতামাতা মনে করছে তারা আসলে তার সত্যিকারের পিতামাতা না। স্যার আবার যখন ইরিফা ডেলফিতে গেছিল তখন ওকে যে প্রিস্ট বলেছিল যে তুমি তোমার ওর বাবা মার কথা জিজ্ঞেস করেছিল, পরে তো বলে নাই যে ওর বাবা মা কি। হ্যাঁ হ্যাঁ, ওই তো। মানে ওখানে একটা কি আছে? ডাবল মিনিং আছে, বা একটা মানে ইমপ্রপার মানে কথা আছে। পাংচুয়েশন বলতে এখানে ইঙ্গিত, ইমপ্রপার কিছু ইঙ্গিত আছে, তাই তো? এবং এগুলো কি হচ্ছে? এগুলোর মাধ্যমে একজনকে ডিসিভ করা হচ্ছে, ইভেট করা হচ্ছে, ব্লেম করা হচ্ছে, বা মিস
রিপ্রেজেন্ট দ্য ট্রুথ, মানে ট্রুথটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে ওরাকল অফ ডেলফি সবসময় কি তথ্য দিয়েছে, কিন্তু তথ্যটা পুরোপুরি দেয়নি। যেমন আসলো না, যখন ওই যে ক্রিয়নকে পাঠানো হলো ওরাকল অফ ডেলফিতে, সেখানে বলা হলো কি যে কিং লায়াসের হত্যাকারীকে কি করতে হবে, খুঁজে বার করে শাস্তি দিতে হবে, কিন্তু হত্যাকারীকে সেটা সে বলছে না। তাহলে হলো, বলো, বলে দিলে তো হয়ে যেত। মানে এক ধরনের মানে গোজামিল যাকে বলা হচ্ছে, গোজামেল দিয়ে একটা তথ্য বলে দিচ্ছে, যার পুরোপুরি সঠিক তথ্যটা আসছে না এই ক্ষেত্রে। তাহলে কি এটা সত্যি যে ইডিপাস যে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে, কিন্তু আরেকটা সত্য সে জানতে পারেনি যে আসলে যাদের কাছে সে বড় হয়েছে তারা তার আসল পিতামাতা কি না। তাহলে এখানে কি অর্ধেক সত্য তার জানা, অর্ধেক তার জানা নেই। এগুলো হচ্ছে কি হাফ ট্রুথ। আর এই হাফ ট্রুথ কি মিথ্যার থেকেও ক্ষতিকর, তাই তো? হাফ ট্রুথ কি মিথ্যার থেকেও বেশি ক্ষতিকর, কারণ তুমি বিশ্বাস করছো। আর মিথ্যা মানে তুমি তো বিশ্বাস করো, তুমি তো ভেবে নিয়েছো এটা একটা মিথ্যা কথা। কিন্তু হাফ ট্রুথ যেখানে সত্যের মতো কিছু ব্যাপার রয়েছে বলে তুমি বিশ্বাস করছো, এবং তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কি এক্ষেত্রে কি হবে, বেশি। বেশি হবে। বেশি। হ্যাঁ, বেশি হবে। দেখো এই যে মনে করো ঘটনাটা, যে জোকাস্টা এবং লায়াস ওরা এমন ভাব করলো যেন গড গডেসে বিশ্বাসই করে না, এমন ভাব করছিল না, বলো? জি স্যার। কিন্তু যদি বিশ্বাসই না করবে তাহলে ছেলেকে কেন ওই যে পায়ে পেরেক মেরে পাঠাই দিল, মেরে ফেলার জন্য, বলো? তাহলে কেন পাঠাই দিল? তারা গড গডেসে বিশ্বাস করছে না, আবার এদিকে ঠিকই ভয় তাদের পাচ্ছে। নিরাপত্তামূলক ব্যবস্থা তারা ঠিকই গ্রহণ করছে। ঠিক আছে, তো দিয়েই তো ঘটনাটা ঘটে গেল। তো যখন তার ছেলেকে, তাহলে থাকি না, আমার ছেলে যখন থাক, মারবো না, যা ঘটার তাই ঘটবে, এটা বলতে পারতো, তাই না? আর না হলে তাকে একদমই মানে অন্যভাবে ব্যবস্থাটা মানে নিতে পারতো। কিন্তু তারা বিশ্বাস অবিশ্বাসের একটা মাঝামাঝি থাকার কারণে ক্ষতি আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তার বলছে দেখো, দ্য পারপাস আর কনসিকুয়েন্স অফ আ ট্রুথ, হাফ ট্রুথ ইজ টু মেক সামথিং দ্যাট ইজ রিয়েলি অনলি আ বিলিফ অ্যাপিয়ার টু বি নলেজ। হ্যাঁ, তাই বলছে কি যে হাফ ট্রুথ এর কনসিকুয়েন্স বা পারপাসটা হচ্ছে কি, টু মেক সামথিং অ্যাপিয়ার টু বি আর নলেজ, মানে কোনো কিছু আসলে সত্য না কিন্তু বিশ্বাস করানো যে এটা আসলে সত্যি। দেখো, দ্যাট ইজ রিয়েলি অনলি আ বিলিফ, তাহলে সেটা একমাত্র বিশ্বাস, কিন্তু সেটাকে একটা নলেজ বলে চালানো হচ্ছে। অর আ ট্রুথফুল স্টেটমেন্ট টু রিপ্রেজেন্ট দ্য হোল ট্রুথ। যেমন একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি, আমাদের ধর্মগুলোর ক্ষেত্রে একটু বিবেচনা করো। আমরা এখানে হয়তো 3-4 ধর্মের ছেলে মেয়ে, বা তোমরা আছো বা আমিও আছি। এখানে আমাদের কাছে ধর্মগুলো আরেকজনের ধর্মগুলো কেমন, বলো? আমি কি আমার ধর্মকেই ফুলি বিশ্বাস করছি, নাকি হাফ ট্রুথ নিয়ে নিয়েছি, বলো তো? আমাদের ধর্মীয় বিশ্বাসটা কি অবস্থায় আছে, আমাদের ফুল ট্রুথ হিসাবে নিয়েছি নাকি হাফ ট্রুথ হিসাবে নিয়েছি, বলো তো? ফুল ট্রুথ যদি নিতাম, ফুল ট্রুথ যদি নেওয়া হতো, তাহলে বাংলাদেশ এতদিন স্বর্গে পরিণত হয়ে যেত, হতো কিনা বলো? জি স্যার। তুমি যখন একটা খারাপ কিছু প্রতিবাদ তুমি তো জানো যে সৃষ্টিকর্তা তোমাকে মারা বা রাখার ক্ষমতা সৃষ্টিকর্তার হাতে। এটা কি বিশ্বাস করি? যদি আমি ধর্মে ফুলি বিশ্বাস করতাম, তাহলে আমি কোনো কিছুকে ভয় পাইতাম না। পাইতাম কিনা, বলো? জি স্যার। কারণ সব আমি আমি এটুকু মুখে বলতেছি যে সবকিছু সৃষ্টিকর্তার হাতে, অতএব আমার বাঁচা মরা তার হাতে। তাহলে কেন আমি পুলিশের সামনে বুক পেতে দিতে ভয় পাচ্ছি? কারণ তখনই আমি বিশ্বাস করছি না। অফ ট্রুথ পড়েছিলাম না আমরা, ও সরি, তোমরা থার্ড ইয়ারে পড়বে এটা। হ্যাঁ, তাহলে আমি কিন্তু আমার বুকটা পেতে দিতে পারছি না, কারণ আমার মৃত্যু ভয় আছে, আমাকে মেরে দিতে পারে। আমি সত্য কথাটা সরাসরি বলতে পারছি না। তার মানে কি আমাদের ভিতরে ট্রুথটাকে আমরা পুরোপুরি গ্রহণ করতে পারিনি। এই জন্য দেখো, ওই জন্য বললাম যে আরেকটা জিনিস খেয়াল করো, অর আ ট্রুথফুল স্টেটমেন্ট টু রিপ্রেজেন্ট দ্য হোল ট্রুথ অর পসিবলি লিড টু আ ফলস কনক্লুশন। এবং আরেকটা জিনিস খেয়াল করো, যে আমরা একজনের ধর্মকে আর একজন কি পুরো জিরো করে দিচ্ছি না, বলো? আলটিমেটলি যেমন আমার কাছে হিন্দু বা খ্রিস্টান ধর্ম জিরো, ইসলাম ধর্ম জিরো, আবার ইসলামে বিশ্বাসী যারা তাদের কাছে ক্রিশ্চিয়ানিটি
এবং হিন্দুইজম 0। হিন্দুইজমের কাছে ক্রিশ্চিয়ানিটি, ইসলাম পুরো 0। তার মানে এই 0 করতে করতে আমরা সবাইকে 0 করে দিয়েছি। ঠিক আছে, তো একটা ফলস কনক্লুশনে নিয়ে এসে আমরা দাঁড় করিয়েছি। ব্যাপারগুলো এইগুলো আরো বেশি আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, আর দ্বিধাদ্বন্দ্ব মানেই হাফ ট্রুথ তৈরি করে দিচ্ছে অটোমেটিক। ঠিক আছে, তো এইখানে তাই বলছে দেখো যে the purpose or consequence of a half truth is to make something that is really only a belief। হ্যাঁ দেখো, that is really only a belief, যেটাকে আমরা একটা বিশ্বাস বলে মনে করি। একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু একটা বড় বিষয়কে কিন্তু টাচ করছে, যে যেটাকে আমরা বিশ্বাস বলে মনে করি সেটাকেই কি করা, অ্যাপিয়ার টু বি নলেজ, সেটাকেই নলেজ বলে চালিয়ে দেওয়া। অর আ ট্রুথফুল স্টেটমেন্ট টু রিপ্রেজেন্ট দ্য হোল ট্রুথ, অথবা পুরো সত্যকে রিপ্রেজেন্ট করতে আমরা শুধুমাত্র একটা ট্রুথফুল স্টেটমেন্ট দিচ্ছি, যে স্টেটমেন্টটা এখনো আমরা কি প্রুভ করতে পারিনি। তাহলে আনপ্রুভড, তাই তো, একটা স্টেটমেন্ট দিয়ে আমরা হোল ট্রুথকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। অথবা পসিবলি লিড টু আ ফলস কনক্লুশন, অথবা আমরা হাফ ট্রুথ দিয়ে কি করছি, একটা ফলস কনক্লুশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার মানে যে কোনোভাবেই হোক হাফ ট্রুথ আমাদেরকে কি করে, ভুল পথে পরিচালনা করে, আমাদেরকে কি যে মিসলিড করে, মিসরিপ্রেজেন্ট করে, সত্যকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে না। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় ধরনের ক্ষতিকর বিষয়, বড় ধরনের ক্ষতির বিষয়। প্রথমে একটা জিনিস খেয়াল করো, মানুষ হত্যা কি মহাপাপ, তাই তো? আমরা এটাকে কি বিশ্বাস করি? মানুষ জি স্যার। জি স্যার। মহাপাপ। সুইসাইড সেটাও একটা বড় ধরনের পাপ। এগুলো কি আমরা বিশ্বাস করি? জি স্যার। জি স্যার। আমরা জানি, আমি বলি এগুলোকে যে আমি জানি, কিন্তু বিশ্বাস করি কি না করি সেটা ওই সিচুয়েশন যখন আসবে তখন আমি বুঝতে পারবো যে আমি এটা বিশ্বাস করি কিনা। কারণ বিশ্বাস, আমি যেটা জানি সেটাকে মানে বিশ্বাস যে তুমি করো ওটাকে চেক করতে হলে ওরকম একটা সিচুয়েশন আসতে হবে, তখনই তুমি বুঝতে পারবে যে ওটাকে আমি বিশ্বাস করি। বুঝতে পেরেছো? কারণ আমরা এখনো হয়তো এমন সিচুয়েশনে পড়িনি যে আমি যেটা বিলিভ করি, ওই যেটা আমি জানি বা বিলিভ করি সেটাকে আমি আদৌ প্রুভ করতে পেরেছি কিনা। প্রুভ করাতে হলে আমাকে একটা সিচুয়েশনে পড়তে হবে, তাহলে আমি প্রুভ করতে পারবো যে আমি এটাতে বিশ্বাস করি। ঠিক আছে, তার আগ পর্যন্ত আমরা যা সেটা জানি, এটাই বলতে পারি যে আমি জানি হ্যাঁ মহাপাপ, চুরি করা একটা মহাপাপ, ব্যভিচার একটা মহাপাপ, এগুলো কি আমরা জানি। কিন্তু সেই বিশ্বাসটাকে তুমি সত্য বলে তখনই প্রুভ করতে পারবা যখন তুমি ওখান থেকে নিজেকে বাঁচাতে পারবা, বা ওই কাজটা তুমি করতে পারবা, তখনই তুমি মনে করবা যে আসলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, এরকমটা অনেকেই করেছে। অনেক হয়তো দেখা যাচ্ছে আমাদের নবীরা আছেন বা হয়তো অনেক মানুষ আছেন যারা অনেক সত্যবাদী, তারা এগুলো করছে। কিন্তু আমরা জেনারেল মানুষ হাফ ট্রুথ নিয়েই চলি আর কি। তারপর অ্যাকর্ডিং টু দ্য জাস্টিফাইড ট্রু বিলিফ থিওরি অফ নলেজ, ইন অর্ডার টু নো দ্যাট আ গিভেন প্রপোজিশন ইজ ট্রু। এই যে আমরা মনে করি কি অনেক সময় যে একটা গিভেন প্রপোজিশন মানে একজন মানুষ আমাকে বলেছে সেটাকে আমরা সত্য বলে মনে করছি। ঠিক আছে না, এরকম না ব্যাপারটা আমাদের যে ধর্মীয় বিশ্বাস, দেখো তো আমাদের যে ধর্মীয় বিশ্বাসটা, সেই ধর্মীয় বিশ্বাসটা কি একটা গিভেন প্রপোজিশন না? বলো, আমি ক্রিশ্চিয়ান, কোন শর্তে ক্রিশ্চিয়ান? বলো, আমি যে ক্রিশ্চিয়ান কোন শর্তে ক্রিশ্চিয়ান? বলো। জন্মগতভাবে আমার পরিবার আমাকে বুঝিয়েছে, আমি কতটুকু বুঝি আর না বুঝি তা না, কিন্তু অভ্যাসগতভাবে আমি এটাকে সত্যি বলে মনে করছি। কিন্তু আমি প্রুভ করব কি করে যে আমি আসলে সত্যি আমার ধর্মকে বিশ্বাস করি? যখন আমার ধর্মে যে কথাগুলো বলা হয়েছে ওই সিচুয়েশন যখন ক্রিয়েট হবে, ওইটাকে যদি আমি মেনে চলতে পারি তখনই বুঝতে পারবো যে আসলে আমি এটাকে সত্য বলে বিশ্বাস করেছি। তা না হলে এটা জাস্ট একটা বিলিফ হবে, কিন্তু বিলিফ মানেই এটা ট্রুথ নাও নিয়ে আসতে পারে। ট্রুথটা আলাদা জিনিস, বিলিফ এক জিনিস, ট্রুথ আর এক জিনিস। ঠিক আছে, ওই যে বললাম যে আমরা বিশ্বাস করছি মানে আমি এটাকে জানছি, বুঝছি, কিন্তু এটা সত্য না সেটা আমরা প্রুভ করি নাই। তাহলে in order to know that a given proposition is true, one must not only believe in the relevant true proposition, but one must, এই যে খেয়াল করো, but one must also have a good reason for doing so। এই যে শুধু প্রপোজিশনটা ট্রু বলে বিলিভ করলেই হবে না। এই যে বললাম না আমরা বিলিভ করছি হ্যাঁ যে আত্মহত্যা মহাপাপ, মানব হত্যা মহাপাপ, চুরি করা মহাপাপ, ব্যভিচার একটা পাপ, এগুলো আমরা মনে করছি এবং এই রিলেভেন্ট ট্রুটাকে একটা প্রপোজিশন হিসেবে বিশ্বাস করে নিয়েছি।
কিন্তু এটা তখনই সত্যিকারের ট্রু হবে কখন? যখন তুমি এই কাজটা করার জন্য সত্যিকারের রিজন তোমার ভিতরে থাকবে, তখনই বোঝা যাবে তুমি আসলে সত্যি বিশ্বাস করেছো। কি কথা বুঝতে পারছো? তাহলে আমাদের দেশে যেভাবে ধর্ম আমরা পালন করি, এ দেখে মনে হয় না, মানে আমার দেশে না, পুরো পৃথিবীর, আমি শুধু আমার দেশ নিয়েই ভাবছি, বাকি অন্য দেশের কথা বাদ দাও। হ্যাঁ, এখন বিশ্বাসটা এরকম যে আমরা যেভাবেই চলি না কেন, তাতে কখনো মনে হয় না যে আমরা সত্যিকার অর্থেই ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। ঠিক আছে? থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে তোমরা একটা পড়বা, শর্ট স্টোরি পড়বা, খুবই মানে একটা মানে কি বলবো, আঘাত দেওয়ার মতো একটা গল্প, যে আমাদের ধর্মীয় বিশ্বাসটা আসলে কেমন। হ্যাঁ, কেমন, এটা কি জাস্ট একটা ভান, এটা কি একটা হিপোক্রেসি, নাকি সত্যিই আমরা ধর্মকে পালন করি? তাহলে এই যে বিলিভ করা এবং সেটাকে সত্য বলে স্বীকার না করা বা সত্যের জায়গাটাকে টাচ না করতে পারা মানে একটা হিপোক্রেসি হয়ে যাবে, এছাড়া কিছু না। হিপোক্রেসি বুঝি আমরা, হিপোক্রেসি কি? মিথ্যা। হ্যাঁ, ভণ্ডামি। ভণ্ডামি। হ্যাঁ, হিপোক্রেসি মানে কি? ভণ্ডামি নাকি? হিপোক্রেট বলা হয়, যে উপরে যা দেখাচ্ছি আসলে ভিতরে তা না। তাই বলছে হাফ ট্রুথ ডিসিভ দা, দেখো এই যে খেয়াল করো, হাফ ট্রুথ কি করে? ডিসিভ করে, প্রতারণা করে, কাকে? দা রিসিপিয়েন্ট, যে ওটা গ্রহণ করছে। তুমি একটা কথা কাউকে বলেছো, এই যে আমি মনে করো আমি একজন শিক্ষক, তাই না? তো কিছু কিছু ক্ষেত্রে আমি যা বলি তোমরা নিশ্চয়ই বিশ্বাস করো, করো কিনা বলো? করো না জি বিশ্বাস? স্যার, করো না বিশ্বাস? করো। তো আমি যা বলি তোমরা অবশ্যই বিশ্বাস করো, কিন্তু যদি আমি হাফ ট্রুথ বলে থাকি তাহলে তোমাদেরকে প্রতারণা করার মতো অবস্থা হয়ে যাবে। ঠিক আছে? তো তাই বলছে যে তোমরা বিশ্বাস করে নিয়েছো, কিন্তু দেখা যাচ্ছে ওইটা আর ওখানে ঘটছে না, তখনই আমারটা হয়ে যাবে হাফ ট্রুথ, এবং আমি আসলে তোমাদের সাথে ডিসেপশন বলে একটা কাজ সেটা করে বসছি। এই ক্ষেত্রে অবশ্য অনেক ক্ষেত্রে হয়ে যায়। কেমন করে হয়ে যায়? ওই যে আমি তোমাদেরকে বলি, মনে করো এই ক্ষেত্রে যে সবসময় বেশি বেশি করে পড়াশোনা করবা, ঠিক আছে তো, সঠিক জিনিস খাতায় বেশি লিখবা, আবল তাবল বেশি না লিখবা, এটা তোমাদেরকে মনে করে বলি। এখন এমনটা ঘটলো যে তোমার এক বন্ধুকে তুমি চেনো, যে পড়াশোনা খুব একটা বেশি করেনি এবং আবল তাবল খাতা লিখে ভরে ফেলছে, ঠিক আছে তো, এতে হলো কি তোমার থেকে সে বেশি মার্ক পাইলো, তখন আমার কথাটা কি তোমার কাছে বিশ্বাসযোগ্য হবে? আর বলো, না স্যার। না স্যার। বিশ্বাসযোগ্য হবে না। এখানে তোমাকে আমার ডিসিভ করা হয়ে যাচ্ছে। আবার এমন ধর যে এমন বললাম যে আর যা খুশি লিখবা, খাতা ভরে লিখবা, এরও কি ব্যতিক্রম ঘটছে না? বলো, যে না, যে ভালো লিখেছে তারা ভালো রেজাল্ট করছে। অধিকাংশ ক্ষেত্রে কোনটা ঘটে? যারা খারাপ করে বা যারা আবল তাবল লেখে তারা বেশি ভালো মার্ক পায়। কোনটা জেনারেলি ঘটে? কোনটা? যারা ভালো লাগে যারা সঠিক, হ্যাঁ, ভালো সঠিক। লিখ যারা ভালো লাগে সেটাই, মাঝে মাঝে কিছু ঘটে যেতে পারে, যেটা আলাদা। তো যাই হোক, তাই বলছে হাভ টু ডিসিভ দ্য রিসিপিয়েন্ট বাই প্রেজেন্টিং সামথিং বিলিভেবল। হ্যাঁ, এই যে বলছে আমি যেটা বলছি সেটা তোমাদের কাছে বিলিভেবল, যে এটা তাই তো, যারা ভালো লিখবে তারাই তো ভালো মার্ক পাবে, অতএব তোমরা এটা বিশ্বাসও করেছো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা করছে না। And using those aspects of the statement that can be shown to be true as good reason to believe the statement is true in its entirety. তার মানে তুমি যখন ওই স্টেটমেন্টটাকে প্রথমে বিশ্বাস করে নিয়েছো এবং তুমি ওই স্টেটমেন্টের কিছু আসপেক্টকে আবার ব্যবহার করতেছো, দেখো ব্যবহার করছো, ইউজিং দোজ আসপেক্টস অফ দ্য স্টেটমেন্ট দ্যাট ক্যান বি শোন টু বি ট্রু, এবং যেগুলোকে সত্য বলে দেখানো হয়েছে সেগুলো তুমি বিশ্বাসও করছো, কারণ কি সেগুলোকে এক গুড রিজন টু বিলিভ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ইন ইটস এন্টিরিটি, কারণ কিছু বাস্তবতা আছে বিধায় তুমি পুরো স্টেটমেন্টটাকে হয়তো, এন্টিরিটি মানে কি পুরোপুরি তুমি স্টেটমেন্টটাকে সত্য বলে মেনেও নিয়েছো, কারণ এটা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে, গুড রিজন আছে, তাই না? যে এটা বললাম আমি, যে ভালো করে লিখলে ভালো মার্ক হয়, এটা একটা গুড রিজন আছে, যে না তাই তো, এবং তুমি সেটাকে সত্য বলে বিশ্বাস করেও নিয়েছো। দ্যাট দ্য স্টেটমেন্ট রিপ্রেজেন্টস দ্য হোল ট্রুথ, অথবা হতে পারে কি, দুটো ঘটনা হতে পারে, যে অথবা পুরোপুরি সত্যটাকে মানে আমি বলছি যে যারা খারাপ লেখে তারা খারাপ রেজাল্ট করে, যারা ভালো রাখে তারা ভালো রেজাল্ট করে, মানে হাফ ট্রুথ মানে এরকম একটা অবস্থানে থাকে যে এটা সত্যও হতে পারে আবার সত্য নাও হতে পারে, কিন্তু আপাতত সেটাকে বিলিভ করা যায়, মানে বিশ্বাসযোগ্য বলে ধরে নেওয়া যায়। তাহলে হাফ ট্রুথ মানে কি, যেটা সত্য বলে ধরে নিচ্ছি আবার সত্য নাও হতে পারে, আবার কি সত্যও হতে পারে, কারণ আমি কোনোটাই জানি না, এই জন্য হাফ ট্রুথ বলা হচ্ছে। যদি এমনটা হতো যে সেটা সত্যি নাও হতে পারে, তাহলে তো সেটাকে আমরা সরাসরি মিথ্যা বলতাম।
তাহলে হাফ ট্রুথের ভিতরে কি থাকতেছে, সত্য হওয়ার সম্ভাবনাটাও থেকে থাকতেছে। যাচ্ছে। তাই বলছে আ পার্সন ডিসিভড বাই আ হাফ ট্রুথ কনসিডার দ্য প্রপোজিশন টু বি নলেজ অ্যান্ড অ্যাক্টস অ্যাকর্ডিংলি। কারণ যে ব্যক্তিগুলো হাফ ট্রুথ দ্বারা ডিসিভড হয়, প্রতারিত হয়, তারা আসলে ওই যে স্টেটমেন্টটা যার মাধ্যম দিয়ে তাকে হাফ ট্রুথ দেওয়া হয়েছে সেগুলোকে সে আসলে নলেজ বা অ্যাক্ট বলে মনে করে থাকে। তাই তো প্রথমে কি নলেজ বলে মনে করে থাকে এবং সেইভাবেই তারা অ্যাক্ট করে, মানে কি সেই কাজগুলো তারা করে থাকে। ওই যে বললাম যে আমি তোমাকে বলছি যে তুমি এটা ভালো করে লিখবা, মার্জিন দিবা, এই করবা সেই করবা, হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখবা। তাহলে কি এটা যখন তোমরা মেনে নিচ্ছ তখনই তোমরা কি কি হচ্ছ বলো, ডিসিভড হচ্ছ। ডিসিভড তো সবাই হচ্ছে না, কেউ কেউ হচ্ছে। যে অনেকে আছে যারা খুব ভালো করে লিখছে, আমার জানা অনেক স্টুডেন্ট, হ্যাঁ, যে তাদের সবচেয়ে একটা ভালো রেজাল্ট করার কথা, তাদের হাতের লেখা সুন্দর, তারা গুছিয়ে লিখতে পারে, কিন্তু দেখাচ্ছে মেন পরীক্ষায় কোনো না কোনোভাবে তাদের খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি সেই ব্যক্তি কি আমার দ্বারা কি, বা সেই স্টুডেন্ট কি আমার দ্বারা ডিসিভড হলো না বলো? জি স্যার। কিন্তু সে ওটাকে বিশ্বাস করেছিল এবং সে অনুসারেই সে কাজটা করেছিল, কিন্তু শেষে গিয়ে দেখলো পুরো উল্টা ঘটে গেছে। এই উল্টা ঘটার কারণে সে ডিসিভড হয়ে গেছে। আমার কথাটা তার কাছে হাফ ট্রুথ মনে হচ্ছে, ঠিক আছে তো, কারণ স্যার হয়তো বা পুরোপুরি কিছু বলেনি। কিন্তু আবার এই ঘটনাটা কারো কাছে কি পুরোপুরি সত্য হতে পারে না, যে না কেউ আমাকে ফলো করেছে এবং সে মোটামুটি এটা দ্বারা ভালো উপকারও পেয়েছে। অতএব সেটা সেই হাফ ট্রুথটা তার কাছে ফুল ট্রুথ হয়ে যাচ্ছে। মানে মূল কথা হলো যে যেটাকে আমরা পুরোপুরি সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারিনি, কিন্তু সত্য বলে মেনে নেওয়ার মতো যথেষ্ট গুড রিজন আছে, সেটাকে আমরা বলছি কি হাফ ট্রুথ। ঠিক আছে, সেটাকে বলছি কি আমরা হাফ ট্রুথ। হাফ ট্রুথ। তাহলে এইটা আলটিমেটলি একটা জিনিসকে নির্দেশ করছে, সেটা হলো কি আমাদের ধর্মীয় বিশ্বাসকেও কিন্তু নির্দেশ করছে। কারণ আমাদের ধর্মীয় বিশ্বাস একজনের কাছে পুরোপুরি ট্রুথ, আর একজনের কাছে কি বলো পুরোপুরি ফলস, জিরো, যে ওই ধর্মের না। তাহলে এটা একটা হাফ ট্রুথ কিছু একটা বেয়ার করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, যে আমাদের ধর্মীয় বিশ্বাসটাকে আমরা যখন প্রতিষ্ঠিত করতে পারি, তারপরও ধরো হ্যাঁ প্রত্যেকের ধর্ম কোনো না কোনোভাবে জাস্টিফাইড হয়ে আছে, কোনো না কোনো জায়গাতে জাস্টিফাইড হয়ে আছে, কিন্তু সেটা ঠিক ওইরকম যে মহাবিশ্ব কবে থেকে সৃষ্টি হয়েছে আমরা এখনো যেমন জানি না, তেমনি ধর্মের ওই ট্রুথগুলো কার কাছে কতটুকু জানা সেটা অধিকাংশ মানুষের কাছে জানা নেই। তারা জাস্ট এটাকে বিলিভ করছে, কিন্তু এটাকে পুরোপুরি কি হয়তোবা সত্য বলে মানতে পারছে না, যখন তাদের কাছে কার্যক্রমটা বা অ্যাকশনটা চলে আসছে তখনই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না এটা ঠিক না। তো যাই হোক, তা এই হলো প্যাসেজটা একটু আছে, মানে যেহেতু বিশ্বাসের ব্যাপার আছে তো এখানে কিছুটা একটু অন্যরকম আছে, তো আশা করি বুঝতে পেরেছো কথাটা। তাহলে হাফ ট্রুথ বলতে আমরা কি বুঝছি মেইনলি, আসলে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো হাফ ট্রুথ বলতে? যেটা আরেকটা কথা, যেটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে হ্যাঁ, পারে। মানে মূল কথা হলো সত্যের এলিমেন্টও আছে, ঠিক আছে তো, সত্যের এলিমেন্টও আছে, কিন্তু এইটা একদম পুরোপুরি এন্টায়ারলি সত্য বলে কি করা যাচ্ছে না, প্রতিষ্ঠা করা যাচ্ছে না, ঠিক আছে তো। হ্যাঁ, কারণ এটাকে সত্য বলে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু পুরোপুরি সত্য বলে আমরা হয়তো এটাকে প্রতিষ্ঠিত করতে পারছি না। আর এই কারণেই এর দ্বারা কেউ না কেউ কি 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 হচ্ছে, ডিসিভড হচ্ছে, প্রতারিত হচ্ছে, ঠিক আছে। এরকমটা একসময় হয়েছে আর কি, বিশেষ করে প্যাগানিজমের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে, যে অনেক সময় রাজা বা যারা হচ্ছে শাসক ছিল তারা বিদ্রোহী মানুষগুলোকে বিশেষ করে কোনো অপবাদের বা অপকর্মের বিরুদ্ধে বিদ্রোহ করত, তখন তারা এই গড গডেসের নামে তাদেরকে বলি দিত বা হত্যা করত, ঠিক আছে তো। এইগুলো এক ধরনের হাফ ট্রুথের ব্যবহার ছিল সেই সময়, ওকে। তো আর কোনোটাই সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, টলারেন্স আছে কতগুলো প্যাসেজ টোটাল?
33টা। আচ্ছা, তো যাই হোক, আজকে তো আর তাহলে তোমাদের প্রশ্ন দেওয়ার সুযোগটা পাচ্ছি না আমি। আহ, কি বলতে চাইলাম যেন একটা কথা। ও, সেটা হচ্ছে যে তাহলে প্যাসেজ তো আমি মোটামুটি 10টার মতো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফার্স্ট পেপারের মতোই, সরি ফার্স্ট প্যাসেজের মতোই, এটা কত তারিখ মতো ডেট দেওয়া আছে? 9 তারিখ পর্যন্ত, তাই তো? 9 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। এই প্যাসেজের 10 পর্যন্ত আমি পড়াই দিলাম, ভালো কথা। আপাতত এটা এখানেই স্টপ থাকবে, এটাকে আমরা শেষ করে নিই, ঠিক আছে তো? রিডিং ওয়ানের যে প্যাসেজগুলো আছে সেগুলোকে শেষ করে ফেলো। ওটা শেষ হওয়ার পর বাকি যে আরও 20টা প্যাসেজ আছে ওগুলোর ভিতর থেকে আমি আবার সপ্তাহভিত্তিক পড়তে দিব, যেটাতে সমস্যা থাকবে সেটা আমি জাস্ট পড়াই দিব, ঠিক আছে? কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে যেহেতু এটা 9 তারিখ পর্যন্ত ডেট আছে, আমাকে একটু মনে করাই দিবা কেউ, ঠিক আছে? যে 9 তারিখের পরে স্যার, আমরা তো 9 তারিখের পরে একটা পরীক্ষা নিব, যেহেতু রিডিং ওয়ান এবং রাইটিং ওয়ান মিলে পার্ট এ এর উপরে একটা টেস্ট আমি মিলিয়ে নিব। তো এর ভিতরে তোমরা 9 ডিসেম্বর পর্যন্ত আগে প্রথমে পড়ে নিবা, তারপরে আরও 2-3 দিন সময় দিব যে একবারে রিডিং এবং রাইটিং পুরোটা একসাথে রিভিশন করতে, করার পর একটা টেস্ট আমি ওই সময় নিব। আর এ পর্যন্ত এটা আপাতত আমি এই জায়গাতে রেখে দিই। আগামী ক্লাস থেকে আমরা রাইটিং 2 নিয়ে কথা বলবো, ঠিক আছে? রাইটিং 2 নিয়ে কথা বলবো, দিয়ে আমাদের অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট এ আর পার্ট বিটা শেষ করব, দিয়ে তারপরে পার্ট সি এর কিছু প্রশ্ন দিয়ে দিব, তারপর আমরা চলে যাব হিস্ট্রিতে, ঠিক আছে? তাহলে রাইটিং 2তে আমাদের হয়তো দুইটা দুটা বা 3টা ক্লাস লাগতে পারে, কারণ ওখানে রাইটিং এর কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের আগে যা পড়েছিলা ওগুলোর ভিতর থেকে হয়ে যাবে। হ্যাঁ, তো একটু প্যাসেজগুলো কি বাসায় টাসায় বাকিরা পড়তেছো তো? দেখছি তো বেশ কয়েকজন পড়তেছো, বাকি অধিকাংশই পড়ো কিনা জানি না, একটু পড়বা বেশি করে। ওকে স্যার। আচ্ছা, তাহলে এটা আমি লাল কালি করে রাখলাম। এটা হচ্ছে তোমাদের রিডিং 1 শেষ হওয়ার পরে আমাকে কেউ একজন মনে করাই দিবা যে স্যার আমাদের রিডিং 2 এর পড়াগুলো এবার দেন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখানে রাখতে হচ্ছে আজকে। ওকে স্যার, গুড বাই। ওকে, তো সবাই ভালো থাকেন। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।